গুড মর্নিং এভরিওয়ান। আমরা আজকে আমাদের ডেভেলপমেন্ট লেন্থ অ্যাঙ্করেজ, বন্ড অ্যাঙ্করেজ অ্যান্ড ডেভেলপমেন্ট লেন্থ ক্লাসেরই কন্টিনিউশন করব। আগের ক্লাস পর্যন্ত আমরা স্ট্রেইট বারের ডেভেলপমেন্ট লেন্থ কি পরিমাণে লাগে, এসিআই কোড রিকমেন্ডেশন যেগুলো ছিল ডিজাইন প্র্যাকটিসের জন্য সেগুলোর সাপেক্ষে, এবং আমাদের যে বেসিক ইকুয়েশন গুলোর এক্সপেরিমেন্টাল রিসার্চ থেকে এম্পিরিক্যাল ইকুয়েশন যেগুলো প্রপোজ করা ছিল, এসিআই কোড আসলে সেগুলারই মডিফাইড ভার্সন, যেগুলো ইউজ করে আমরা গত ক্লাসে একটা ইলাস্ট্রেটিভ এক্সাম্পলও দেখেছি যে কিভাবে আমরা স্ট্রেইট বারের জন্য ডেভেলপমেন্ট লেন্থ প্রোভাইড করতে পারি রিইনফোর্সড কংক্রিট স্ট্রাকচারে। আজকে আমরা চারটা টপিক কভার করব। একটা হচ্ছে অ্যাঙ্করেজ অফ টেনশন বার্স বাই হুক। আমরা এই যে একটু হাইলাইট করতে চাই, অ্যাঙ্করেজ অফ টেনশন বার্স বাই হুকস। এটা হচ্ছে আমরা এন্ডে হুক প্রোভাইড করব। তোমরা হুক আমি আগেই ফিগারে হয়তো দেখিয়েছি, আরো আমরা ডিটেইলস এখানে পড়বো যে হুক আসলে কি, কেমন ভাবে আমরা এটা ফর্ম করব, তার বেন্ডেড ডায়ামিটার কত হবে, লেন্থ কত হবে, ইত্যাদি ইত্যাদি সব ধরনের রিকমেন্ডেশন আছে, স্পেসিফিকেশন আছে, আমরা সেগুলো প্রোভাইড করব। এবং তার জন্য ডেভেলপমেন্ট লেন্থ কিভাবে, কতটুকু লেন্থে প্রোভাইড করব এই সম্পর্কে আলোচনা আছে এক্সাম্পল সহ। সেকেন্ড আমরা পড়বো হচ্ছে অ্যাঙ্করেজ অফ হেডেড বার ইন টেনশন। হেডেড বার আমরা এই এন্ডে, কোন একটা বারের এন্ডে হুক না প্রোভাইড করে এরকম ভাবে একটা হেড প্রোভাইড করতে পারি যার এরিয়া বারের এরিয়া হচ্ছে অ্যাটলিস্ট 4 গুণ হতে হবে, সেরকম ভাবেও আমরা অ্যাঙ্করেজ প্রোভাইড করতে পারি। থার্ড আমরা দেখবো হচ্ছে অ্যাঙ্করেজ অফ ডেভেলপমেন্ট অফ বার্স ইন কম্প্রেশন। আমরা এতদিন পর্যন্ত বিমের যে টেনশন ইনফোর্সমেন্ট সেগুলোর জন্য ডেভেলপমেন্ট প্ল্যান দেখেছি। আমরা আসলে বিমেও তো হ্যালো, আমার কি স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা? আচ্ছা, সো আমরা সাধারণত এই ক্লাসের আগ পর্যন্ত বিমের যে টেনশন রিইনফোর্সমেন্ট তাতে আমরা কিভাবে ডেভেলপমেন্ট লেন্থ অফ ফর স্পেসিফিক স্ট্রেস ইন দ্য টেনশন বার কিভাবে প্রোভাইড করতে পারি সেগুলোর ইকুয়েশন সহ এক্সাম্পল দেখেছি। এছাড়াও বিমে কিন্তু কম্প্রেশনও আসে। ফর এক্সাম্পল একটা বিমের যে মিড স্প্যানের টপে যেখানে কম্প্রেশন আসে, সেখানেও আমরা কিভাবে ডেভেলপমেন্ট লেন্থ যদি সেখানে স্প্লাইস প্রোভাইড করি, কিভাবে সেখানে আহ, এই কম্প্রেশনের জন্য ডেভেলপমেন্ট লেন্থ প্রোভাইড করব সেটাও দেখবো। প্লাস হচ্ছে কলাম, আমরা জানি যে কলামে সাধারণত কম্প্রেশনই আসে, সেটাতেও কিভাবে তাহলে আমরা এই ডেভেলপমেন্ট লেন্থ প্রোভাইড করতে পারি কম্প্রেশন বারের জন্য সেটাও দেখবো। থার্ড আমরা ফোর্থ হচ্ছে আমরা দেখবো ডেভেলপমেন্ট লেন্থ অফ বান্ডেল বার্স। আমার মনে হয় বান্ডেল বার সম্পর্কে তোমরা ফ্লেক্সুরাল ডিজাইন অফ বিম সেকশন একটু আইডিয়া পেলেও পেতে পারো, না হলে আমরা এখানে আরো ডিটেইলসে দেখাবো। তো এই হচ্ছে আমার আজকের আলোচনার বিষয়, এবং প্রত্যেকটার সাথে আসলে আমরা এক্সাম্পলও দেখবো একটা একটা করে, যে চারটা টপিক আমরা আলোচনা করব সবগুলাই আসলে ডেভেলপমেন্ট লেন্থ নিয়েই। তো ফার্স্ট আমরা দেখতে চাই ডেভেলপমেন্ট অফ টেনশন বার্স বাই হুকস। এই যে অ্যাঙ্করেজ অফ টেনশন বার্স বাই হুকস। তো আহ, এখানে আমরা আসলে স্ট্যান্ডার্ড ডাইমেনশন অফ হুকস ফার্স্ট একটু দেখে নিতে চাই, তারপরে দেখবো যে এই হুক কোনো একটা বারের এন্ডে যদি আমরা প্রোভাইড করি তাহলে তার জন্য ডেভেলপমেন্ট লেন্থ কতটুকু প্রোভাইড করতে হবে। আগে দেখি তাহলে যে আমরা হুক প্রোভাইড করব তার কিছু কোনো স্পেসিফিক রিকোয়ারমেন্ট আছে কিনা। যেমন এখানে বলা হচ্ছে when the desired tensile stress in a bar cannot be developed by bond alone, anchorage at the ends of the bar can be provided by means of 90-degree or 180-degree hooks or headed bar. ACI code requirements for bend dimensions and ready for hooks are as follows. কি বলা হচ্ছে, প্রথম সেন্টেন্সটাতে বলা হচ্ছে যে আমরা যদি শুধুমাত্র ওই যে স্ট্রেট বারের মতো যদি জাস্ট ডেভেলপমেন্ট লেন্থ প্রোভাইড করেই বন্ডের মাধ্যমে যে ডেভেলপমেন্ট লেন্থ আসে শুধু বন্ডের মাধ্যমে অ্যালং দ্য লেন্থ অফ দ্য বার, সেটার মাধ্যমে যদি সাফিসিয়েন্টলি অ্যাঙ্করেজ প্রোভাইড করা না যায় তাহলে আমরা 90 ডিগ্রি বা 180 ডিগ্রি হুক ব্যবহার করে সেটা প্রোভাইড করতে পারি, কারণ লেন্থ আমার বন্ড alone is not sufficient to provide the development or provide the anchorage of the bar। সেক্ষেত্রে আমরা হুক প্রোভাইড করলে হুক এই ডেভেলপমেন্ট লেন্থ অ্যালং দ্য বার যেটা আসে বন্ডের কারণে সেটার সাথে হুক অ্যাডিশনাল কিছু ক্যাপাসিটি প্রোভাইড করবে, যার কারণে শর্ট ডেভেলপমেন্ট লেন্থ লাগবে।
অনুরূপভাবে হেডেড বার, হুকের জায়গায় যদি আমরা হেডেড বার প্রোভাইড করি, সেটাতেও আসলে স্ট্রেট বার দিলে যে পরিমাণ ডেভেলপমেন্ট লেন্থ লাগলো, ইকুয়েশন গুলা থেকে দেখবা, এক্সাম্পল থেকেও দেখবা যে আমরা যদি হুক বার অথবা হেডেড বার ব্যবহার করি, তার জন্য অল্প লেন্থেই আসলে এই অ্যাঙ্করেজ প্রোভাইড করে স্ট্রেস ডেভেলপ যতটুকু করা দরকার ততটুকু করা যায়। তো হুকের জন্য এসিআই কোডের রিকমেন্ডেশন কি কি? আমরা যদি ফার্স্ট নাম্বার 1, যদি 180 ডিগ্রি হুক ফর্ম করতে চাই, a 180 degree bend plus extension of an at least 4 bar diameters but not less than 2.5 inch at the free end of the bar. এখানে যেমন স্টেটমেন্ট দেওয়া আছে, সিমিলারলি এখানে আসলে বলাও আছে। দেখো এই যে এটা 180 ডিগ্রি বেন্ড, তার মানে এটা হচ্ছে আমার মেইন স্ট্রেট বার, সেটাকে 180 ডিগ্রি এখানে বেন্ড করা হলো। তো এখানে কি বলা হচ্ছে, এই যে যে বেন্ডটা আছে 180 ডিগ্রি প্লাস হচ্ছে এই বেন্ডের শেষে, এখানে যেখানে সে বেন্ডের রেডিয়াসটা শেষ হয়ে গেল, তার থেকে যে এক্সটেনশনটা, এই যে স্ট্রেট পোর্শন, এই যে দেখো আমার কারসর যেখানে আছে, সেটা মাস্ট বি গ্রেটার দ্যান 4 ডায়ামিটার অফ দিস বার। ডিবি হচ্ছে এই যে বারের ডায়ামিটার, অথবা এই 4 ডায়ামিটার বার সেটাও আবার 2.5 ইঞ্চ, 2.5 ইঞ্চ চেয়ে কম হতে পারবে না। এখন এই বেন্ড রেডিয়াস কত হবে সেটার জন্য আবার পরে রিকোয়ারমেন্ট আছে, টেবিলে আমি দেখাচ্ছি নিচেই, আমার বেন্ড রেডিয়াস কত হতে হবে এখানে যে বলা আছে, ঠিক আছে, রেডিয়াস বা ডায়ামিটার। সেকেন্ড হচ্ছে এটা গেল 180 ডিগ্রি হুক, আমরা 90 ডিগ্রি বেন্ড, 90 ডিগ্রি হুকও প্রোভাইড করতে পারি। কিভাবে? এ 90 ডিগ্রি বেন্ড প্লাস অ্যান এক্সটেনশন অফ অ্যাট লিস্ট 12 বার ডায়ামিটারস এট দ্য ফ্রি এন্ড অফ দ্য বার। তাহলে যদি আমি 90 ডিগ্রি বেন্ড প্রোভাইড করি, তাহলে ফ্রি এন্ডে এখন দিতে হবে হচ্ছে এই যে স্ট্রেট পোর্শন যেটা, সেটাকে দিতে হবে 12 ডায়ামিটারস অফ বার। অফকোর্স এটাও 2.5 ইঞ্চির চেয়ে কম হবে না, কিন্তু সাধারণত 12 ডিবি, এটা 2.5 ইঞ্চির চেয়ে অনেক বেশি হবে, এই জন্য আর ওই 2.5 ইঞ্চি এখানে স্পেসিফিক বলে নাই। এটা এই দুইটা হলো মেইন বারের জন্য, যেগুলা বিমের বা বিমের মেইন বার, প্রিন্সিপাল বার, এক কথায় মেইন রড, তাদের জন্য হচ্ছে 180 ডিগ্রি এবং 90 ডিগ্রি হুক। এছাড়াও আমরা স্টিরাপের জন্য হুক প্রোভাইড করি, তোমরা দেখেছো শেয়ার ডিজাইন আমি দেখে আসছি যে কি কি ধরনের স্টিরাপ আমরা ব্যবহার করতে পারি বা করি। তো সেখানেও অ্যাঙ্করের যে রিকোয়ারমেন্ট, যেটা হুকের যে ডাইমেনশন গুলো হতে হবে, মিনিমাম ডাইমেনশন যেগুলো, সেগুলো এখানে একটু বলা আছে। কিভাবে? ফর স্টিরাপস অ্যান্ড টাই অ্যাঙ্করেজ অনলি। আমরা জানি স্টিরাপ বলে বিমের জন্য আর টাই বলি হচ্ছে কলামের জন্য, কিন্তু তাদের ফাংশন একই আসলে। ফর নাম্বার 5, তার মানে 16 মিলিমিটার বার্স অ্যান্ড স্মলার, এ 90 ডিগ্রি বেন্ড প্লাস অ্যান এক্সটেনশন অফ অ্যাট লিস্ট 6 বার ডায়ামিটার এট দ্য ফ্রি এন্ড অফ দ্য বার। এখানে ফিগারে এই যে দেখো, এই যে এই ফিগারটাতে দেখানো হচ্ছে বি এর নাম্বার 1, এই এন্ডে এক্সটেনশন হবে 6 ডায়ামিটার অফ বার। এখানে আরেকটু লক্ষণীয় বিষয় যে এই ডিসটেন্সটা আসলে 3 ইঞ্চির চেয়ে 75 মিলিমিটারের চেয়ে কম হবে না, যদি এটা কলাম হয় আর কি। কলামের জন্য স্পেসিফিক রিকোয়ারমেন্ট আছে। সেকেন্ড হচ্ছে for number 6, 7 and 8, that means 19, 20, 2 and 25 millimeter bars, a 90 degree bend plus an extension of at least 12 bar diameters at the free end of the bar. লক্ষ্য করো যে বার ডায়ামিটার যত বাড়তেছে, এই 90 ডিগ্রি হুক যখন প্রোভাইড করব, তাহলে ফ্রি এন্ডে কিন্তু এক্সটেনশন যে অংশ সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে নাম্বার 5, 16 মিলিমিটার এবং স্মলার বারের জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে 6 ডায়ামিটার অফ বার, এই যে ফ্রি এন্ডে যে এক্সটেনশনটা থাকবে। আর যদি 6 নাম্বার, 7 নাম্বার এবং 8 নাম্বার বার হয়, তার মানে 19, 22 এবং 25 মিলিমিটার বার যদি হয়, তাহলে এক্সটেনশনটা হতে হবে 12 ডিবি। আর যদি আমরা 135 ডিগ্রি বেন্ড প্রোভাইড করি ফর নাম্বার 25, ফর নাম্বার 8, দ্যাট মিন্স 25 মিলিমিটার বার্স অ্যান্ড স্মলার, a 135 degree bend plus an extension of at least 6 bar diameters at the free end of the bar. এখানেও রিকোয়ারমেন্ট হচ্ছে যে এটা মিনিমাম 3 ইঞ্চ, 6 ডিবি। কলাম যদি হয়, এটার জন্য 75 মিলিমিটার হওয়ার একটা রিকোয়ারমেন্ট আছে, স্পেশালি ইন আর্থকুয়েক প্রয়োজন। তাহলে খেয়াল করে দেখো যে 135 ডিগ্রি আসলে কোনটাকে বলছি। এখানে 180 ডিগ্রি কিন্তু আমরা এই যে এইদিকে মেজার করছি, এই হচ্ছে তোমার মেইন অ্যাক্সিস, তার থেকে 180 ডিগ্রি আমার এখনকার অ্যাক্সিস কিন্তু এই যে এইটা এদিকে চলে আসলো বেন্ড করার পরে হুকের। তাহলে তাদের মাঝে যে অ্যাঙ্গেলটা, এই দুইটার মাঝে অ্যাঙ্গেল কত আসলে, এই অ্যাঙ্গেলটা এটা হচ্ছে 180 ডিগ্রি। আর এখানেও কিন্তু এই যে 135 ডিগ্রিটা দেখো, আমার মেইন বারের অ্যাক্সিস ছিল এইদিকে, আর এখনকার অ্যাক্সিস আছে এদিকে, তাহলে ডিগ্রি যেটা মেজার করতেছি 135 ডিগ্রি এটা। অনুরূপভাবে 90 ডিগ্রি কিন্তু এই 90 ডিগ্রি, দ্য এক্সটেরিয়র অ্যাঙ্গেল, নট দ্য ইন্টেরিয়র অ্যাঙ্গেল। আমরা এই অ্যাঙ্গেলটাকে 90 ডিগ্রি বলছি না, ঠিক আছে? তো এটা হলো স্পেশালিটি। এই তাহলে এ আর বি হচ্ছে আমার 90 ডিগ্রি বারের জন্য, 90 ডিগ্রি হুকের জন্য, আর সি যেটা সেটা আসলে 135 ডিগ্রি হুকের জন্য।
তো এইভাবে রিকোয়ারমেন্ট গুলা দেওয়া আছে। আমরা অনেস্টলি স্পিকিং এগুলা সবগুলা এত ভেরিয়েশন আছে, সব মাথায় রাখা আসলে আহ, আমি বলবো আমার থাকে না, আমি জানি না তোমাদের অনেক মেমোরি শার্প থাকতে পারে, ইটস টাফ। বাট অ্যাকচুয়ালি যখন ডিজাইন প্র্যাকটিস করবা তখন কিন্তু বই, এই যে যে রেফারেন্স বুক, ইভেন আমার নোট প্লাস হচ্ছে ডিজাইন কোড যেগুলাতে এই সব কিছুই দেওয়া আছে, এগুলা কিন্তু তোমার হাতের মাথায় থাকবে এবং এগুলো দেখেই তুমি ডিজাইন করবা। সো এখন ভয় পাওয়ার কিছু নেই, এবং পরীক্ষায় যদি মানে এরকম স্পেসিফিক কিছু থাকে এত কিছু মনে রাখা লাগবে না, আমি আশা করি। আমি যদি মনে করি যে এটা প্রোভাইড করা যায় তাহলে তোমাদের পরীক্ষায় হয়তো প্রোভাইড করবো আর কি, পরীক্ষার কোশ্চেনে। সো মানে এখন অনেক কিছুই দেখাবো যেগুলো আসলে কোথাও রিকোয়ারমেন্ট 1.5 ইঞ্চ, কোথাও 2.5 ইঞ্চ, কোথাও 6 ডায়ামিটার অফ বার, কোথাও 8 ডায়ামিটার অফ বার, কোথাও 12 ডায়ামিটার অফ বার। এগুলো আবার বার ডায়ামিটার উপরে ডিপেন্ড করে ভ্যারি করে। এত কিছু মনে রাখাটা অনেক টাফ আমি ফিল করি। সো ভয়ের কিছু নাই এবং হতাশার হওয়ার কিছু নাই, কারণ তুমি যখন প্র্যাকটিস করবে তখন তো তোমার এগুলো সব হাতের নাগালেই থাকবে। আর এক্সাম যদি হয় ওপেন বুক হতে পারে, ক্লোজ বুক হলে আমি যদি মনে করি যে এই ডেটা আসলে ছাত্রদের মনে রাখা কষ্টকর, আমার দিয়ে দেওয়া দরকার, আমি দিয়ে দিব। সো ভয়ের কিছু নাই। এখানে আসলে এখন আমরা হুক গুলা দেখলাম, আর আরেকটু বলেছি যে এই যে বেন্ড ডায়ামিটার বা বেন্ড রেডিয়াস গুলা কত হবে, এই যে আর আর এখানে যেগুলো দেখানো আছে প্রত্যেকটার জন্যই এই বেন্ড রেডিয়াস বা বেন্ড ডায়ামিটার আসলে কত হবে সেটারও রিকোয়ারমেন্ট আছে। এই রিকোয়ারমেন্ট গুলা জাস্ট কিন্তু ফ্রি এন্ডে কতটুকু থাকবে সেটা দেখানো হয়েছে। এখন ডায়ামিটার কত হবে বেন্ডের সেটা আমরা এখানে বলছি। দ্য মিনিমাম ডায়ামিটার অফ বেন্ড measured on the inside of the bar for standard hooks other than for stirrups or ties in sizes number 3 through 5। তার মানে 10 মিলি থেকে 16 মিলি পর্যন্ত যদি টাই এবং হুক না হয়, তার মানে মেইন বারের জন্য বিশেষ করে আমরা বলবো টাই এবং স্টিরাপ না হয়, মেইন বারের জন্য যদি 3 থেকে নাম্বার 5 সাইজের বার ব্যবহার করি, দ্যাট মিনস 16 মিলিমিটার থেকে 16 মিলিমিটার, then the bend diameter should not be less than the values shown in table 5.2। টেবিল 5.2 এই যে এখানে নিচেই দেখানো আছে। এটা আমি একটু আগে এখনই একটু দেখে যাই, যেখানে কি বলা হচ্ছে মিনিমাম ডায়ামিটারস অফ বেন্ড ফর স্ট্যান্ডার্ড হুকস। এটা বলা হচ্ছে কিন্তু মিনিমাম, তার মানে এটা মিনিমাম লিস্ট প্রোভাইড করতে হবে, এর চেয়ে একটু বেশিও হতে পারে। ঠিক আছে, এর চেয়ে একটু বেশিও হতে পারে। তো মিনিমাম কি বলা হচ্ছে, বার সাইজ দেখো নাম্বার 3 through 8, তার মানে 10 মিলি থেকে 25 মিলি পর্যন্ত আমার মিনিমাম বেন্ড ডায়ামিটার হতে হবে 6 বার ডায়ামিটার। নাম্বার 10 থেকে নাম্বার 9, 10 এবং 11, তার মানে 29, 32, 36 মিলিমিটার বার, এদের জন্য মিনিমাম বেন্ড ডায়ামিটার হতে হবে 8 বার ডায়ামিটার। আর নাম্বার 14 এবং 18 বার, দ্যাট মিনস 43 মিলিমিটার এন্ড 57 মিলিমিটার বার, এগুলো অনেক বড় সাইজের। চিন্তা করতে পারো যে এটা হচ্ছে প্রায় পৌনে 2 ইঞ্চি, আর এটা হচ্ছে 2 ইঞ্চির চেয়েও বেশি, এই নাম্বার 18 ডায়ামিটারই শুধু। তো সেটার জন্য মিনিমাম বেন্ড ডায়ামিটার হতে হবে 10 ডায়ামিটার অফ বার। দিজ আর দ্য মিনিমাম ডায়ামিটার রিকোয়ারমেন্ট। কিন্তু স্ট্যান্ডার্ড আমরা যেটা প্রোভাইড করব সেটা আসলে এর থেকেও একটু বেশি দেখবা। এটা এটা এই যে 6 ডায়ামিটার বার, 8 ডায়ামিটার বার, 10 ডায়ামিটার বার, স্ট্যান্ডার্ড হুক আমরা যেগুলো প্রোভাইড করি সাধারণত এই মিনিমাম হচ্ছে একটু বেশি দিয়েই করা হয়, সেটারও বর্ণনা আসবে সামনে দেখো। আর তাহলে এটা প্রোভাইড করব হচ্ছে যদি হুক এবং টাই না হয় সেই ক্ষেত্রে। এই যে টেবিলে যে ইগুলা দেওয়া আছে এটা ব্যবহার করা যাবে কখন, যদি এটা হুক আর টাই না হয়। আর হুক আর টাই এর জন্য তাহলে আমার বেন্ড ডায়ামিটার কত হবে, ফর স্টিরাপস এন্ড টাই হুকস ফর বার সাইজেস নাম্বার 5 অ্যান্ড স্মলার, 16 মিলিমিটার এবং তার চেয়ে ছোট সাইজের বারের জন্য দ্য ইনসাইড ডায়ামিটার অফ বেন্ড শুড নট বি লেস দ্যান 4 ডায়ামিটার্স, 4 বার ডায়ামিটার্স। ইনসাইড ডায়ামিটার বলা হচ্ছে এখানে, আর এর এই যে অ্যারোটা আছে দেখো, সেটা কিন্তু ইনসাইড ডায়ামিটারই বলা হচ্ছে, নট অ্যাভারেজ ডায়ামিটার অথবা আউটসাইড ডায়ামিটার অফ দ্য বেন্ড। তো যে কোনো আমরা যদি টাই এবং স্টিরা ব্যবহার করি এবং যদি 16 মিলিমিটার বা তার চেয়ে ছোট সাইজের বার ব্যবহার করি, তাহলে আমার বেন্ড ডায়ামিটার হতে হবে মিনিমাম 4 টাইমস দ্য ডায়ামিটার অফ দ্য বার। এই হচ্ছে সবাই তারপরে আমরা এখন তাহলে এইটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড যে হুক গুলো তাদের মিনিমাম বা ম্যাক্সিমাম ডাইমেনশন কেমন হতে হবে, সেটার জন্য আমরা স্পেসিফিকেশন দেখলাম এবং এগুলো হচ্ছে এসিআই হুক। এখন আমরা দেখব যে এই হুক বার আমরা যদি স্ট্যান্ডার্ড ডাইমেনশনের হুক প্রোভাইড করি কোনো একটা সেকশনে, তাহলে তার জন্য ডেভেলপমেন্ট লেন্থ আমরা কত প্রোভাইড করতে পারবো। তো এখানে স্বভাবতই বোঝা যাচ্ছে যে আমরা স্টেট বার হলে জাস্ট শুধুমাত্র এই বারের যে আউটার পেরিফেরি সেই এরিয়াতে যে বন্ড স্ট্রেস ডেভেলপ করতো তার মাধ্যমে আমরা ডেভেলপমেন্ট লেন্থ প্রোভাইড করতাম। তো এই হুকের ক্ষেত্রে যেটা হবে, আমার তো এখানে আসলে এই যে এই হুক গুলার এই সাইডে তো বন্ড স্ট্রেস ডেভেলপ করবেই, সাথে সাথে
আমার কিন্তু এই যে এইখানে যে অ্যাঙ্করেজ এই হুকটা যে অ্যাঙ্করেজটা প্রোভাইড করবে, এখানে যে স্ট্রেস ডেভেলপ করবে, সেটাও কিন্তু আমাকে বন্ডে হেল্প করবে। তো তাহলে আমার এখানে দুইটা কম্পোনেন্ট আলটিমেটলি আসবে। একটা হচ্ছে এই যে বন্ড, এটা এটা হলো বন্ড আসবে। সেকেন্ড হচ্ছে আমার এন্ডের মাধ্যমে, হুকের মাধ্যমে যে অ্যাঙ্করেজ আসবে, সেটাও কিন্তু আমার ডেভেলপমেন্ট লেন্থ স্ট্রেস ডেভেলপ করতে হেল্প করবে। তাহলে এই দুইটার কম্বিনেশন আমরা যখন করব, তখন কিন্তু স্ট্রেইট বারের জন্য যেখানে শুধু বন্ডেই এটা ডেভেলপ করতো, এখন আমার হুকড বারের জন্য অ্যাঙ্করেজও সেখানে হেল্প করছে। তাহলে বোঝাই যাচ্ছে যে এই ডেভেলপমেন্ট লেন্থ এলডিএইচ যেটা দেখানো হচ্ছে এখানে, দেখো এলডিএইচ, সেটা কিন্তু এই হুকের লেন্থ বাদ দিয়েই, জাস্ট যেখান থেকে এই হুকের স্টার্টিং হয়েছে সেখান থেকে একটা ক্রিটিক্যাল সেকশন পর্যন্ত, তুমি যে সেকশন আসলে বন্ড ক্যালকুলেট করে ডেভেলপমেন্ট লেন্থ প্রোভাইড করতে চাও, সেই সেকশন পর্যন্ত ডিস্টেন্স যেটা, সেটাই হচ্ছে কিন্তু এলডিএইচ। ও সরি, আমি এটা বলছি আসলে এই হুকের শেষ পর্যন্ত। এখানে এই যে এই অ্যারোটা দেখো, এখানে হুকের এই শেষ পর্যন্ত। তো এই হুকের যে লেন্থ বেসিক্যালি, সেটা কিন্তু আসলে মেজর পোর্শনই কিন্তু নেগলেক্ট করা হচ্ছে, যেটা ওই যে ফ্রি এন্ডে প্রোভাইড করতে হবে, অথবা বেন্ড রেডিয়াস যেতটুকু আছে। তো আহ, সেটার জন্য আসলে তাহলে অ্যাঙ্করেজ যেহেতু এই পার্ট, এই যে হুক পার্টটা যেহেতু অ্যাঙ্করেজ প্রোভাইড করতেছে, তাহলে এই লেন্থটা আমি যদি স্ট্রেট বার প্রোভাইড করতাম, তাহলে তার জন্য আসলে কম লাগবে, কম লাগারই কথা। তো সেটা কতটুকু কম লাগবে, এবং আমরা দেখি আসলে যে কিভাবে এটা প্রোভাইড করা যায়। এখানে একটু দেখো, বার ডিটেইলস ফর ডেভেলপমেন্ট অফ স্ট্যান্ডার্ড হুকস। এখানে এই যে দেখো, ফ্রি এন্ডে কতটুকু প্রোভাইড করতে হবে, ওই আগেরটা এখানে বলা আছে, এখানে ওই আগেরটাই এখানে আবার বলা আছে। আর এই যে বেন্ড রেডিয়াস কত হবে, সেটাও এখানে আবার একটু রিপিট করা আছে। আমি আগেই বলেছি যে এখানে দেখবা 6 বার ডায়ামিটার, তার মানে রেডিয়াস যদি আমরা করি, তাহলে তাহলে 3 বার ডায়ামিটার আসে, এটা আসে 4 বার ডায়ামিটার, এটা আসে 5 বার ডায়ামিটার। এখানে তার থেকে একটু বেশি বলা আছে দেখো হয়তো। সো এটা হচ্ছে আহ, আহ, আমরা কি বলতে পারি, যে এটা হচ্ছে 6 ডিবি ফর নাম্বার 18 and 14। এখানেও কি তাই বলা আছে, 6 ডিবি ডায়ামিটার অফ বার, এটা হচ্ছে এটা রেডিয়াস। হ্যাঁ, ওখানে যা দেখানো আছে তার থেকে দেখো একটু বেশি দেখানো আছে। আমি বলেছিলাম যে স্ট্যান্ডার্ড হুকের জন্য আমরা, ওটা তো হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট, তো সাধারণত আমরা যেটা প্রোভাইড করি সেটা তার থেকেও মিনিমাম যেটা প্রোভাইড রিকোয়ারমেন্ট তার থেকে একটু বেশি। তো এখানে আমরা একটু শর্টলি রিড আউট করে যাই। বললাম যে এখানে আসলে অ্যাঙ্করেজ এবং বন্ড দুইটারই কম্পোনেন্ট আসবে, এবং ফেইলর মেকানিজমটা আমি যদি বলতে চাই, তাহলে কিভাবে বলবো, যে হুক বার্স ইন টেনশন usually faced by splitting of concrete in the plane of the hook caused by very high stresses in the concrete inside of the hook। তার মানে হুকের মধ্যে হাই স্ট্রেস ডেভেলপ করে এটা স্প্লিটিং এর মাধ্যমে আসলে ফেল করে। হুকের যে প্লেন, সেই প্লেনেই ফেল করে, হুকের প্লেনে স্প্লিটিং টাইপের ফেইলার হয়। এটা আসলে পুল আউট, যেটা এই অ্যাঙ্করেজের মানে এক্সট্রা অ্যাঙ্করেজের জন্য এটা পুল আউট হয় না, বরং স্প্লিটিং এর মাধ্যমে হয়। দ্য স্ট্রেসেস আর ইনফ্লুয়েন্সড, এই যে আমি রিড আউট করছি একটু দেখো, দ্য স্ট্রেসেস আর ইনফ্লুয়েন্সড বাই বার ডায়ামিটার ডিবি for a given tensile force and the bend radius. Resisting to splitting of such hooked bars can be improved by increasing concrete cover। তাহলে খেয়াল করো যে ডায়ামিটার অফ বার কিন্তু এটার এই যে স্প্লিটিং, এটা ইনফ্লুয়েন্স করে। সেকেন্ড আর কি বিষয় এটার বন্ড বা স্প্লিটিং ফেইলিওর টাইপ ইনফ্লুয়েন্স করে, সেটা হচ্ছে কংক্রিট কাভার। এটা কংক্রিট কভার কিভাবে আমরা মেজার করি, আগের লেকচারেও কিন্তু আমি দেখে আসছি। মেজার্ড ল্যাটারালি ফ্রম দ্য এজ অফ দ্য মেম্বার টু দ্য বার পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য হুক, and measure to the top or bottom of the member from the point where hook starts parallel to the plane of the hook। তার মানে আমি আগের লেকচার গুলোকে যদি একটু রেফার করতে চাই, তাহলে সাইড কভার অথবা টপ বা বটম কভার যেখানেই আমি বার প্লেস করি না কেন, সেই কভার গুলার কিন্তু আমার এই ডেভেলপমেন্ট লেন্থকে আসলে ইনফ্লুয়েন্স করে, যেহেতু ফেইলরটা ইনফ্লুয়েন্স স্প্লিটিং টাইপ হচ্ছে। আর আমরা আগেই দেখেছি যে স্প্লিটিং টাইপ ফেইলরটা আসলে অ্যাভয়েড করা সম্ভব যদি আমরা মিনিমাম যে সাইড কভার, টপ কভার, বটম কভার এগুলো প্রোভাইড করি। ঠিক আছে, তাহলে ডায়ামিটার অফ বারের উপরে যেমন এটা ডিপেন্ডেন্ট, এটা ডেভেলপমেন্ট লেন্থ, অনুরূপ ভাবে সাইড কভার, টপ কভার, বটম কভার এগুলোর উপরে ডিপেন্ডেন্ট। দ্য স্ট্রেংথ of the anchorage can also be increased by providing confinement steel in the form of closed hooks or stirrups। আমরা গতদিন দেখেছি যে একটা টার্ম ছিল KTR, সেটা হচ্ছে আসলে কনফাইনমেন্ট ইফেক্ট, যেটা আমার ট্রান্সভার্স স্টিল, তার মানে স্টিরাপ বা টাই যেটা প্রোভাইড করছি সেটা থেকে আসে। তো এগোই মানে মিনিমাম যে কাভার রিকোয়ারমেন্ট, সেগুলো প্রোভাইড করার সাথে সাথে যদি আমরা টাই বা স্টিরাপও প্রোভাইড করি, তাহলে সেটাও কিন্তু এটার বন্ড ডেভেলপ করতে হেল্প করে। তার মানে যেগুলা হেল্প করে তার জন্য আসলে তো আমার ডেভেলপমেন্ট লেন্থ কম লাগবে, আর যেগুলা আসলে এটা হেল্প করে না, বরং এটাকে আরো ডিটেরিয়েট করে, তার জন্য আমাকে ডেভেলপমেন্ট আরো বেশি প্রোভাইড করতে হবে।
তো এখানে এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে এসিআই এর স্ট্যান্ডার্ড ডেভেলপমেন্ট লেন্থ ফর হুকড বারের জন্য যে রিকোয়ারমেন্ট মিনিমাম ডেভেলপমেন্ট লেন্থ, দ্য ডেভেলপমেন্ট লেন্থ এলডিএইচ ইজ গিভেন বাই দিস ইকুয়েশন। তো এখানে আমি একটু পার্থক্য করিয়ে দেখাতে চাই যে আমাদের প্রিভিয়াস লেকচার গুলাতে ডেভেলপমেন্ট লেন্থের ওই জায়গায় এরকম ছিল। আসলে দেখো ফ্যাক্টর গুলো আমি যদি বলি, এটা তোমার হচ্ছে এখানে ফ্যাক্টরটা হচ্ছে 0.02, ল্যামডা, সাই, এফ ওয়াই, এফ প্রাইমস এগুলো সব ছিল। আমাদের এই যে আগের গুলাতে এরকম ছিল যে 1 ডিভাইডেড বাই একটা ছিল হচ্ছে 20, আর আরেকটা ছিল হচ্ছে 1/25। এটা হচ্ছে নাম্বার 7 বার, এই উপরেরটা হচ্ছে নাম্বার 7 বার থেকে, সরি নাম্বার 6 বার এন্ড স্মলার যদি হয়, তাহলে এই এখানকার যে ফ্যাক্টরটা, এইগুলো বাদ এখানকার যে ফ্যাক্টরটা এটা ছিল এরকম। আর নাম্বার 7 বার এবং তার চেয়ে বড় বারের জন্য এই ফ্যাক্টরটা ছিল 1/25। এটা যদি করো 1/20 ফর এক্সাম্পল, এটা আসে হচ্ছে 0.05। আর এটা যদি করো তাহলে এটা আসে হলো 1/25, 0.04। তো পার্থক্যটা আসলে দেখতে পারো, এখানে এই ফ্যাক্টরটা হচ্ছে 0.02 অ্যাঙ্কর হুক বারের জন্য, সেখানে যেখানে আমরা স্ট্রেট বার প্রোভাইড করি সেখানে সাধারণত 0.05 বা 0.04 ডিপেন্ডিং অন বার ডায়ামিটার সেটা প্রোভাইড করা হচ্ছে। তো এখানে তাহলে পার্থক্যটা দেখো, আমরা যখন এরকম স্ট্যান্ডার্ড সাইজের হুক প্রোভাইড করব তখন কিন্তু ডেভেলপমেন্ট লেন্থ এই 0.04 এর জাস্ট অর্ধেক হয়ে যাচ্ছে, 0.02, ঠিক না? আর এই ফ্যাক্টর গুলা কিন্তু ওই স্ট্রেট বারের জন্য যা, মোটামুটি এই হুক বারের জন্য তাই। তাহলে খেয়াল করো যে এরকম স্ট্যান্ডার্ড হুক যদি আমরা প্রোভাইড করি তাহলে এটার ডেভেলপমেন্ট লেন্থ অর্ধেকে কমিয়ে আনা সম্ভব, অর্ধেক হয়ে যাচ্ছে অনেকটা। এখানে যে সাই ইকুয়াল টু 1.2 ফর এপক্সি কোটেড ইনফোর্সিং বার, এই যে নিচে বলা আছে, and lambda equal to 0.75 for lightweight aggregate concrete. For other cases, psi and lambda are taken as 1. তো এই হচ্ছে ব্যাপারটা। সেকেন্ড হচ্ছে the development then LDA should be multiplied by certain factors given in table 5.3 below. এই যে নিচে টেবিলটা প্রোভাইড করা আছে, এই ইকুয়েশন দিয়ে আমি যখন ক্যালকুলেট করব ডেভেলপমেন্ট দেন সেটাকে আরো মডিফিকেশন করা সম্ভব ডিপেন্ডিং অন দ্য কন্ডিশনস। আমি কি পরিমাণে কভার প্রোভাইড করেছি তার উপরে ডিপেন্ড করে এই যে যে রিকোয়ারমেন্ট এলডিএই সেট সেটাকে আরো কমিয়ে আনা সম্ভব। কি কি কোএফিসিয়েন্ট গুলো আছে সেগুলো আমরা একটু দেখি। Modification factors applied to LDAs for number 11 and তার মানে 36 millimeter diameter and smaller bar hooks with side cover normal to plane of hook not less than 2.5 inch for 90-degree hooks with cover on bar extension beyond hook not less than 2 inch। যদি আমরা 2.5 ইঞ্চ এবং এই 90 ডিগ্রি বারের হুকের জন্য 2 ইঞ্চ কভার প্রোভাইড করি তাহলে এই ফ্যাক্টরটাকে আসলে 0.7 দিয়ে গুণ করা যায়। এই যে এলডিএস রিকোয়ারমেন্ট এই ইকুয়েশন থেকে আসবে সেটাকে আরো কমিয়ে 0.75 কমিয়ে আনা যায় 0.75 দিয়ে গুণ করে। তারপরে হচ্ছে যদি 90 ডিগ্রি হুক প্রোভাইড করি এবং এই কন্ডিশন স্যাটিসফাই করে, দেখো আমরা স্টিরাপ প্রোভাইড করি বিশেষ করে ফর 90 ডিগ্রি হুকস অফ নাম্বার 11 বা and smaller bars that are either enclosed within ties or stirrups perpendicular to the bar being developed। তার মানে এই যে যে আমরা স্টিল ট্রান্সভার্স রিইনফোর্সমেন্ট অর্থাৎ স্টিরা প্রোভাইড করে যদি কনফাইনমেন্ট আনতে পারি, সেটার জন্য আবার কিছু শর্ত আছে যে ওই ট্রান্সভার্স রিইনফোর্সমেন্ট গুলা স্পেসিং 3 ডিবি এর বেশি হতে পারবে না। আবার হুকের সাইড থেকে দেখো এখানে আরো একটা রিকোয়ারমেন্ট আছে, কোথায় সেটা, হুকের সাইড থেকে আমি ফিগারে দেখাতে চাই। হুকের সাইড থেকে তোমার হচ্ছে এই যে দেখো, এই যে যে হুক সাইড যেটা যেখানে প্রোভাইড করা হয়েছে সেখান থেকে ফার্স্ট যে স্টিরাপ সেটার 2 ডিবি এর স্মল ডিস্টেন্সে প্রোভাইড করতে হবে, আর স্পেসিং গুলা হবে হচ্ছে 3 ডিবি এর চেয়ে কম। সেই রকম কন্ডিশন যদি হয় তাহলে এই ইকুয়েশনকে 0.75 দিয়ে তো গুণ করলেই তাকে আরো 0.8 দিয়ে গুণ করে আরো কমিয়ে নেওয়া আসা সম্ভব। অনুরূপভাবে যদি আমরা 180 ডিগ্রি হুক প্রোভাইড করি উইথ নাম্বার 11 অর স্মলার বার্স, এবং যদি আমরা স্টিরাপ দিয়ে হুক এই কনফাইনমেন্ট প্রোভাইড করি, স্পেস যে তাদের স্পেসিং হচ্ছে 3 ডিবি এর চেয়ে বেশি হবে না, দেন এই যে এই 0.8 ফ্যাক্টর এই উপরেরটা নিচেরটা আসলে একই। যদি আমরা 90 ডিগ্রি হুক প্রোভাইড করি তাহলে রিকোয়ারমেন্ট ওরকম, 180 ডিগ্রি হুক প্রোভাইড করি তাহলে রিকোয়ারমেন্ট একই রকম। আর সেকেন্ড হচ্ছে আমরা যদি রিকোয়ারমেন্টের চেয়ে বেশি রিইনফোর্সমেন্ট প্রোভাইড করি তাহলেও কিন্তু এই যে এই ফ্যাক্টর দিয়ে গুণ করে স্ট্রেট বারের মতোই ডেভেলপমেন্ট আরো কমিয়ে আনা সম্ভব।
আর এপক্সি কোটিং বারের জন্য সাই ই এর ভ্যালু হচ্ছে 1.2, আর অন্য বারের জন্য যদি এপক্সি না থাকে তাহলে 1। লাইট ওয়েট ফ্যাক্টরের জন্য লাইট ওয়েট কংক্রিট ফ্যাক্টরের হচ্ছে 0.75 ল্যামডা, আর যদি নরমালাইট কংক্রিট হয় তাহলে এটা হচ্ছে 1। তো এখানেই আসলে এই কথাটাও বলা আছে, ইফ দ্য সাইড কভার অফ অ্যাট লিস্ট 2.5 inch is provided for a 180-degree hook, and if in addition ties are provided, the development length is multiplied by the product of 0.7 and 0.8। তাহলে কি বললাম, যে আমরা কভার রিকোয়ারমেন্ট যেটা সেটা যদি প্রোভাইড করি মিনিমাম 2.5 ইঞ্চ সাইড কভার টপ কভার যেটাই বলো, যদি মিনিমাম 2.5 ইঞ্চ কভার প্রোভাইড করি এবং যদি টাই প্রোভাইড করি ওই যে 3 dB স্পেসিং এর যে কম স্পেসিং এ, তাহলে আমি যে ডেভেলপমেন্ট এখানে আসলো সেটাকে আরো 0.7 এবং 0.8 দ্বারা গুণ করতে পারি, কমলে এটা আরো কমে আসবে, প্রায় 50% হয়ে যাবে। ইন এনি কেস দো দ্য ডেভেলপমেন্ট লেন্থ এলডিএ শুড নট বি লেস দ্যান 8 বার ডায়ামিটারস এন্ড নট লেস দ্যান 8 ইঞ্চ। তার মানে কম এই এলডিএ ক্যালকুলেশনের পরে যেটা আসবে সেটা অবশ্যই 8 বার ডায়ামিটারের চেয়ে কম হবে না, এবং সেটা আবার 6 ইঞ্চির চেয়েও কম হবে না। যদি 8 বার ডায়ামিটার ফর এক্সাম্পল 5 ইঞ্চ এসে যায় তাহলে আমাকে অ্যাটলিস্ট 6 ইঞ্চ প্রোভাইড করতে হবে। তো এই হচ্ছে রিকোয়ারমেন্ট। এখানে আমি আবারও একটু এমফাসাইজ দিতে চাই যে এত কিছু মনে রাখা সম্ভব না হলেও এগুলা কিন্তু ডিজাইনের সময় তোমাদের কোড দেখে বা বুক দেখে আসলে ডিজাইন করবা, সো তখন এগুলা তো তোমার হাতের নাগালেই। আর পরীক্ষায়ও বা অ্যাসাইনমেন্টে তো ওপেন বুক হওয়ার সম্ভাবনা বেশি, আর যদি সেটাও না হয়, যদি ক্লোজ বুক এক্সাম হয় তাহলে এই ডেটাগুলো যেটা দেওয়া যেতে পারে বলে মনে করি সেগুলা দিয়ে দিব। ট্রান্সভার্স রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট এখানেও এই যে টেবিলে যেটা দেখানো আছে সেটা আমি করেছি, এখানে এক্সপ্লেইন করা আছে। এই যে কভার মিনিমাম 2.5 ইঞ্চ প্রোভাইড করতে হবে, আবার এই যে তাদের মধ্যে স্পেসিং হবে 3 ডিবি এর চেয়ে কম, এবং টাইয়ের যে ফ্রি এন্ড আর কি, সরি হুকের যে ফ্রি এন্ড সেটার থেকে ফার্স্ট স্টিরাপের স্পেসিং হতে হবে 2 ডিবি এর চেয়ে কম। এখানেও সেটাই যে দেখো বলা আছে এখানে। আর এরকম ক্ষেত্রে আবার দেখো দ্য ফ্যাক্টর অফ 0.8 ইন টেবিল 5.3 ডাজ নট অ্যাপ্লাই ইন সাচ কেসেস। যদি আমরা এখানে দেখো স্পেসিং অফ কনফাইনমেন্ট স্টিল মাস্ট নট এক্সিড 3 times hooked bar diameter, and first stirrup or tie must enclose the bent portion of the hook within a distance equal to 2 of the bar outside diameter of bend. The factor 8 in table 5.3 does not apply in such cases. তো এটা কোন ক্ষেত্রে হচ্ছে, এইখানে এইখানে সেটা বলা হচ্ছে যে আমি এই যে 0.8 দিয়ে গুণ করতে পারি বলেছি, এই যে যে 0.8 ফ্যাক্টরটা এই লেন্থটাকে এলডিএইচ কে যে 0.8 ফ্যাক্টর দিয়ে গুণ করে আরো কমিয়ে আনতে পারি, এটা করা সম্ভব হবে না কিছু কিছু ক্ষেত্রে। কখন? সেই কন্ডিশন গুলো এখানে যে বলা আছে, অ্যাকর্ডিং টু এসসিআই কোড 12.5.4 ফর bars hooked at discontinuous ends of members with both side cover and top or bottom cover less than 2.5 ইঞ্চ। খেয়াল করো, যদি কাভার 2.5 ইঞ্চের চেয়ে বেশি হয় তাহলে আমি কিন্তু ওই 0.8 দিয়ে গুণ করতে পারবো, আর যদি কাভার 2.5 ইঞ্চের চেয়ে কম হয় তাহলে কিন্তু আমার ওই 0.8 দিয়ে গুণ করা যাবে না। আরো বলা হচ্ছে হুকস মাস্ট বি এনক্লোজড উইথ ক্লোজড স্টিরাপস অর টাইস অ্যালং দ্য ফুল ডেভেলপমেন্ট লেন্থ অ্যাজ শোন ইন ফিগার। এটাও বলা হচ্ছে। তাহলে আমি যদি কনফাইনমেন্ট স্টিলও প্রোভাইড না করি, আবার আমার মিনিমাম কাভারও নাই, তাহলে আমার মিনিমাম এই যে এই কোয়েশ্চন থেকে যেটা আসবে সেটা দিয়ে সেটাই প্রোভাইড করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট একটা এক্সাম্পল দেখে নেই, অ্যাঙ্করেজ অফ স্ট্যান্ডার্ড হুকড বার্স। এখানে এক্সাম্পলটাতে বলা হচ্ছে, আমরা স্টেটমেন্টটা পড়ি একটু। Determine the development or embedment length required for the epoxy coated bars of the beam shown in figure 7.15। এখানে আসলে ফিগারটা এখানে যে দেখানো আছে দেখো, এটা একটা ক্যান্টিলিভার বিম আসলে, যেখানে তোমার টপ বিমের যে ক্যান্টিলিভারের নেগেটিভ বেন্ডিং মোমেন্ট আছে সেটার জন্য টপে 6টা নাম্বার 9 বার প্লেস করা হয়েছে, যাদের ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে 1 স্কয়ার ইঞ্চ করে, তাহলে টোটাল 6 স্কয়ার ইঞ্চ, এবং তাদের কাভার দেখো খেয়াল করে দেখানো আছে। তো এই যে যে 2.5 ইঞ্চ কাভার সেটা কিন্তু দেখানো এই বারের সেন্টার পর্যন্ত টপ কাভার, আবার দুইটা বারের মাঝে যে ডিসটেন্স সেটা হচ্ছে 4.5 ইঞ্চ। আর খেয়াল করে দেখো যে এই বটম লেয়ারের বারও কিন্তু তার নিচে তোমার কত ইঞ্চ কংক্রিট আছে, 13 ইঞ্চ। তো আমাদের যে টপ বার হওয়ার জন্য যে শর্ত, যে কোনো বারের নিচে যদি মিনিমাম 12 ইঞ্চ কংক্রিট কাস্টিং হয় তাহলে সেই বারকে আমরা টপ বার হিসাবে বলি। তো এখানে উপরেরটা তো টপ বার হয়ই,
আর নিচেরটাও কিন্তু নিচেরটার নিচেও এই নিচের লেয়ারের রিইনফোর্সমেন্টের নিচেও 12 ইঞ্চ কংক্রিট ঢালাই আছে। হ্যাঁ, 12 ইঞ্চের চেয়ে বেশি আছে আসলে। তো তাহলে এটাও কিন্তু টপ বার হিসেবে আমরা ট্রিট করতে পারি। অনুরূপভাবে এখানে সাইড কভারও দেখানো আছে। লক্ষণীয় বিষয় হলো এটা কিন্তু সেন্টার টু সেন্টার। ঠিক আছে? সো আমাদের যে রিকোয়ারমেন্ট ছিল সেখানে কিন্তু আ এটা কি ক্লিয়ার কভার বলা হচ্ছে নাকি জাস্ট কভার বলা হচ্ছে? টপ অ্যান্ড বটম কভার লেস দ্যান 2.5 ইঞ্চ। এখানে ক্লিয়ার কভারের কথা কিন্তু বলা হয়নি। আমরা একটু আরো দেখে আসতে চাই। smaller bars with side cover normal to plane of hook not less than 2.5 inch। তো কাভার বলতে আমরা সাধারণত বারের সেন্ট্রয়েড থেকেই বুঝি। আর যদি ক্লিয়ার কাভার বলে তাহলে বারের যে এক্সটেরিয়র মানে বারের আউটসাইড থেকে বুঝি। তো এখানে যেহেতু কাভার বলেছে তার মানে এটা সেন্ট্রয়েড থেকেই আসলে। সো এখানে আমরা ডাইমেনশনটা দেখে নিলাম। বিমের উইডথ হচ্ছে 14 ইঞ্চ আর টোটাল ডেপথ হচ্ছে 20 ইঞ্চ এবং এগুলার মাঝের স্পেসিং প্লাস হচ্ছে কংক্রিটের কাভারটাও দেখে নিলাম। আমাদেরকে এটা হচ্ছে প্রোভাইডেড ডেটা বলা হলো। এখন আমরা নির্ণয় করব ৩ টা জিনিস। ডিটারমাইন দ্য ডেভেলপমেন্ট অর এমবেডমেন্ট লেংথ ফর দ্য epoxy coated bars of the figure shown in figure below. Number 1, if the bars are straight, যদি আমরা স্ট্রেট বার প্রোভাইড করি তাহলে ডেভেলপমেন্ট লেন্থ কত লাগবে? প্রোভাইডেড দ্যাট এখানে কন্ডিশন হলো অ্যাজিউম কেটিআর ইকুয়াল টু 0। তোমরা জানো যে কেটিআরটা হচ্ছে আসলে স্টিলের কনফাইনমেন্ট ইফেক্ট থেকে আসে, যেটা আমরা স্টিরাপ থেকে পাবো মেইনলি। তো এখানে বলেই দিচ্ছে, আমরাও বলেছিলাম আগের ক্লাসে যে কনজারভেটিভ সাইডে ডিজাইন করার জন্য আমরা কেটিআরটাকে ওই স্টিলের কনফাইনমেন্ট ইফেক্টটা পেয়ে টোটাল ইগনোর করে কেটিআর ইকুয়াল টু 0 ধরে ডিজাইন করলে আমরা কনজারভেটিভ ডিজাইনেই থাকবো। তাহলে এটা একটা রিকোয়ারমেন্ট। সেকেন্ড হচ্ছে ইফ এ 180 ডিগ্রি হুক ইজ ইউজড, আরেকটা ক্যালকুলেশন করতে হবে আমাদের ফর এ 90 ডিগ্রি হুক। তো রিইনফোর্সমেন্টের এখানে ডিটেইলস বলা আছে। দ্য 6 নাম্বার 9 বারস শোন আর কনসিডার টু বি টপ বারস। এখানে বলেও দিচ্ছে আসলে। আর আমরা ডাইমেনশন ডিটেইলিং থেকেও দেখে নিলাম যে এগুলো সবই টপ বারস। এফ প্রাইম সি ইজ 4000 psi এন্ড এফ ওয়াই ইকুয়াল টু 60 psi। সলিউশন আমরা প্রথমটাতেই করি স্ট্রেট বারের জন্য কেটিআর ইকুয়াল টু 0 ধরে। তো আমরা এখানে বলাই আছে এপক্সি কোটেড বার। এপক্সি কোটেড বারের জন্য আমরা জানি 60 এর ভ্যালু, এটা আমরা আগের ক্লাসে দেখিয়েছি, টেবিল থেকে নিয়ে আসা যায়। স্ট্রেট বার যদি হয় তাহলে তার জন্য 60 এর ভ্যালু কত? ইকুয়াল টু হচ্ছে 1, সরি 60 হচ্ছে টপ বারের জন্য, ভুল বললাম আমি। এটা হচ্ছে টপ বারের জন্য। টপ বার হলে আমরা জানি বন্ড লেন্থ বেশি লাগে, তখন 1.3 দিয়ে গুণ করতে হয়। আমি একটু ভুল বলে ফেলছি। আর এই সাই ই হচ্ছে এপক্সি কোটেড বার। তো এটার জন্য তাহলে ফ্যাক্টর হচ্ছে 1.5, যেহেতু এটা এপক্সি কোটেড বার বলা হচ্ছে। উইথ কাভার লেস দ্যান 3 ডিবি অর ক্লিয়ার স্পেসিং লেস দ্যান 6 ডিবি। তাহলে সাই টি এন্ড সাই ই এই দুটার ফ্যাক্টর হচ্ছে 1.95। আমরা আগের ক্লাসে দেখেছি যেটা অবশ্যই 1.75 এর চেয়ে কম হতে হবে। এই দুইটার ফ্যাক্টর, এই দুইটার প্রোডাক্ট আর কি, ফ্যাক্টর না প্রোডাক্ট। আর সাই এস যেটা, সেটা হচ্ছে 1 ফর 9 বারস, ফর নাম্বার 9 বারস। এটা হচ্ছে সাইজ ফ্যাক্টর, কিন্তু এটাও আমার আগের টেবিল থেকে আসবে, আমরা আগের ক্লাসে দেখেছি। আর ল্যামডা যেহেতু নরমাল ওয়েট কংক্রিট, এখানে কিছু বলা হচ্ছে কিনা এরকম কোনো ইঙ্গিত নাই যেটা নরমাল ওয়েট নাকি লাইট ওয়েট কংক্রিট। বাট যদি কিছু বলা না থাকে তাহলে আমরা সাধারণত নরমাল ওয়েট কংক্রিটই ধরি, যার জন্য ল্যামডা এর ভ্যালু 1। আর আমরা তাহলে সাইড কভার সিবি সাইড কভার এটা দেখলাম হচ্ছে এই যে 2.5 ইঞ্চ। তারপর হচ্ছে টপ কভারও তাই 2.5 ইঞ্চ, এই যে এখানেও দেখা যাচ্ছে। আর হচ্ছে 1/2 অফ সেন্টার টু সেন্টার স্পেসিং অফ বারস। এই যে এই বারগুলার এই যে এই ডিসটেন্সটা টাইম, আবার এই ডিসটেন্স গুলাও দুইটাই দেখতে হবে আসলে। তো সেটা দেখা গেল হচ্ছে 2.25 ইঞ্চ। তাহলে এই যে যে দুই তিনটা জিনিস, সাইড কভার, টপ কভার আর হচ্ছে সেন্টার টু সেন্টার ডিসটেন্স অফ বারস ডিভাইডেড বাই 2, তার মানে 1/2 সেন্টার টু সেন্টার ডিসটেন্স, এই দুইটার মাঝে মিনিমাম কোনটা সেটা হচ্ছে কন্ট্রোল করবে, এই জন্য এখানে সেটা বলা হচ্ছে। তো সিবি এর ভ্যালু তাহলে এই মিনিমামটাই নিতে হবে, সিবি প্লাস কেটিআর ডিভাইডেড বাই বিডিবি। এইটা করে আমরা আমাদেরকে বলাই হচ্ছে কেটিআর ইকুয়াল টু 0 ধরো, সেটা দিয়ে পাইলাম আমরা হচ্ছে 1.99। আবার এটারও কিন্তু একটা রিকোয়ারমেন্ট ছিল যে এই টার্মটা 2.5 এর চেয়ে বেশি হতে পারবে না। তো ক্যালকুলেটেড ভ্যালু হচ্ছে 1.9, যেটা 2.5 এর চেয়ে কম। তাহলে ক্যালকুলেটেড ভ্যালু ইউজ করে ডেভেলপমেন্ট লেন্থ ক্যালকুলেট করব। আর তার জন্য ডেভেলপমেন্ট লেন্থের রিকোয়ারমেন্ট হচ্ছে এলডি ডিভাইডেড বাই 3 ডিবি। এখানে ওই যে ফ্যাক্টরটা আসলে আহ, আহ, এখানে ইকুয়েশন তোমার হচ্ছে, এটা কিন্তু স্ট্রেট বার, খেয়াল করো। তার মানে আমরা আগের ক্লাসে যে ইকুয়েশন শিখেছি সেটাই আমাকে ইউজ করতে হবে। তো এটা একটু মডিফাই করে এইভাবে লেখা।
আমরা আসলে তোমার এই যে 3/40 মানে বেসিক ইকুয়েশনটা ইউজ করেছে। আর যদি সিম্পলিফাইড ইকুয়েশন ব্যবহার করো তাহলে একটু ডিফারেন্স হতেও পারে। তো এই ইকুয়েশন আমরা যদি ফ্যাক্টর গুলো প্রোভাইড করি তাহলে আসে হচ্ছে 61 টাইমস বার ডায়ামিটার। আর বার ডায়ামিটার হচ্ছে আমাদের এখানে কতবার বলা হচ্ছে 6 টাইমস 6 নাম্বার 9 বারস। তো নাম্বার 9 বারের ডায়ামিটার হচ্ছে 1.125 ইঞ্চ, যেখানে 1.128 লেখা। তাহলে তোমার টোটাল ডেভেলপমেন্ট লেন্থ লাগে হচ্ছে 69 ইঞ্চ। তো এটা আমি যারা জানি যে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট আসে হচ্ছে এই সাপোর্টেই, তাহলে এই সাপোর্ট ক্যান্টিলিভার বিমের জন্য সাপোর্ট থেকে লেফট সাইড এবং রাইট সাইড আমাকে অ্যাটলিস্ট স্ট্রেট বার দিয়ে যদি আমি ডেভেলপ করাতে চাই তাহলে 69 ইঞ্চ আমাকে ডেভেলপমেন্ট লেন্থ প্রোভাইড করতে হবে। সেকেন্ড আমরা আসি হচ্ছে 180 ডিগ্রি হুক যদি প্রোভাইড করি তাহলে ডেভেলপমেন্ট লেন্থ কত লাগে। তো আমরা এই আজকে যে ইকুয়েশন শিখলাম সেই ইকুয়েশনে জাস্ট ফ্যাক্টর গুলো ইনসার্ট করে দেখলাম আমাদের ডেভেলপমেন্ট লেন্থ আছে হচ্ছে 26 ইঞ্চ। খেয়াল করে দেখো, আমরা এখানে পেয়েছিলাম হচ্ছে 69 ইঞ্চ, 70 ইঞ্চ অলমোস্ট, সেখানে আমরা পাচ্ছি হচ্ছে 26 ইঞ্চ, তার মানে অর্ধেকের চেয়েও যথেষ্ট কম। খেয়াল করো, তাহলে আমরা যদি 180 ডিগ্রি হুক provided that you must follow the requirements for hooks of ACI কোড। এসিআই কোডের যে হুক 180 ডিগ্রি হুকের রিকোয়ারমেন্ট সেটা তোমাকে অবশ্যই প্রোভাইড করতে হবে, তাহলে তুমি এই ডেভেলপমেন্ট লেন্থ দিয়েই আহ, এই বিমের যে স্ট্রেস ওখানে সেটা ডেভেলপ করতে পারবা। এখানে নোট বলা হচ্ছে আহ ইত্যাদি ইত্যাদি, যে কংক্রিটের যে কাভার, আমরা এটা আমাদের আজকের আলোচনা যেহেতু এটা আমরা একটু পড়ি। দ্য ডাইমেনশন শোন ইন বিম ক্রস সেকশন ইন্ডিকেট 2.5 ইঞ্চ ফ্রম দ্য বার সেন্টার টু দ্য টপ অ্যান্ড সাইড অফ দ্য বিম। দ্য কাভার ইজ 2.5 ইঞ্চ মাইনাস ডায়ামিটার অফ বার 2, মানে ক্লিয়ার কাভার আর কি, সরি এখানে ক্লিয়ার কাভারটাই নিচ্ছে, যেটা হচ্ছে 1.936 ইঞ্চ, যেটা 2.5 ইঞ্চের চেয়ে কম। If this hook were in the free end of the cantilever beam, ties or stirrups would be required, and the 0.8 reduction factor would not be applicable. In this example, the hook is in a column. The hook is in a column, so special ties are not required. কলামে আমরা স্পেশাল টাই কিন্তু প্রোভাইড করছি না, যার জন্য এই যে 0.8 রিডাকশন ফ্যাক্টর আসলে আমাদের টাই প্রোভাইড করলে যে 0.8 রিডাকশন ফ্যাক্টর ইউজ করতে পারতাম সেটা ইউজ করতে পারছি না। If they were provided a reduction factor of 0.8 would apply, যেটা বললাম তারই এখানে স্টেটমেন্ট। In this example they are not provided। তো তাহলে এখানে খেয়াল করে দেখো যে যে লেন্থটা আসলে প্রোভাইড করেছি সেটাকে আমরা ওই যে 0.8 দিয়ে কিন্তু গুণ করতে পারতাম, কখন যদি আমরা টাই কনফাইনমেন্ট রিইনফোর্সমেন্ট প্রোভাইড করতে পারতাম। কিন্তু আমার এই হুকটা যেহেতু আসলে কলামের মধ্যে যাচ্ছে, সেখানে তো আমরা টাই রিইনফোর্সমেন্ট প্রোভাইড করি না, কলামের মধ্যে বিমের জন্য টাই রিইনফোর্সমেন্ট দেই না, তাহলে 0.8 আমি ইউজ করতে পারছি না। এছাড়া আর একটা ফ্যাক্টর ছিল 0.7, আসলে যে আমার যে মিনিমাম কাভার স্যাটিসফাই করতে পারি সেই কাভারটাও কিন্তু স্যাটিসফাই করে না, যে জন্য আমি এটাকে যে 0.757 দিয়েও কিন্তু গুণ করতে পারি নাই। আর এখানে রিইনফোর্সমেন্ট প্রোভাইডেড যদি রিইনফোর্সমেন্ট রিকোয়ার্ড এর চেয়ে কম হতো তাহলে আমরা সেই ফ্যাক্টর দিয়ে গুণ করতে পারতাম, কিন্তু সেই সম্পর্কে কোনো ইনফরমেশন দেওয়া নাই, এই জন্য এটা করা হয় নাই। তো এখানে তাহলে আমরা পার্থক্যটা আসলে বুঝতে পারছি যে হুক দিয়ে কিন্তু আমার ডেভেলপমেন্ট লেন্থ স্ট্রেট বারের তুলনায় অর্ধেকের চেয়েও কমে নিয়ে আসা সম্ভব। তো এখানে যে ডাইমেনশন, স্ট্যান্ডার্ড ডাইমেনশন 180 ডিগ্রি হুকের জন্য কত হতে হবে, ওই যে আমরা আগের যে রিকোয়ারমেন্ট শিখলাম সেখান থেকে এটা নিয়ে আসা হয়েছে যে ফ্রি এন্ডে কতটুকু থাকতে হবে, 4 টাইমস ডায়ামিটার অফ বার। 180 ডিগ্রি হুক যেহেতু, এই বেন্ড ডায়ামিটারটা কত হবে সেটাও বলা আছে, ডেভেলপমেন্ট লেন্থ 26 ইঞ্চ। এই হচ্ছে তোমার যে কলামের ফেস আর কি, এই যে এটা হচ্ছে বিমের শুরু আর এটা হলো কলামের ফেস, সেখান থেকেই কলামের মধ্যে এটা দিতে হবে। এখন আমরা যদি এটাকে 180 ডিগ্রি না প্রোভাইড করে 90 ডিগ্রি হুক প্রোভাইড করি তাহলে দুইটাই তো হুক একই, জাস্ট 90 ডিগ্রি 180 ডিগ্রি হুকের জন্য পার্থক্য হলো শুধুমাত্র ওই যে হুকের যে ডিটেইলিং সেখানে, কিন্তু ডেভেলপমেন্ট লেন্থ দুইটার জন্যই কিন্তু আসলে সেম। এখানেও আবার কন্ডিশন হলো 0.8 রিডাকশন ফ্যাক্টর ডাজ নট অ্যাপ্লাই বিকজ টাইস অর স্টিরাপস আর নট প্রোভাইডেড। কলামের মধ্যে তো আমরা প্রোভাইড করব না। তো দুইটার জন্যই ডেভেলপমেন্ট লেন্থ আসলে 180 ডিগ্রি হুক এবং 90 ডিগ্রি হুকের জন্য দুইটারই ডেভেলপমেন্ট লেন্থ 26 ইঞ্চ, কিন্তু তাদের ডিটেইলিং ডিফারেন্ট। জাস্ট এখানে খেয়াল করো এই যে ডাইমেনশন গুলো আর এই ডাইমেনশন গুলা এসিআই কোডের যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী এখানে প্রোভাইড করা। তো তাহলে স্ট্রেট বার দিলে কত লাগতো আর হুক দিয়ে কত লাগে একটু পার্থক্য করে আমরা এখানে বুঝতে পারি। এখন আমরা চলে আসি অ্যাঙ্করেজ অফ হেডেড বারস ইন টেনশন। হেডেড বার যদি আমরা হুকের মাধ্যমে যেমন আমরা এরকম অ্যাঙ্করেজ প্রোভাইড করতে পারি, তেমনি ভাবে হেডেড বারের মাধ্যমে প্রোভাইড করা সম্ভব। আমরা একটু হেডেড বারের ফিগার দেখি। এখানে এই যে দেখো, এটা হচ্ছে আমার মেইন বার, এই পার্টটা হচ্ছে মেইন বার আর কি, আর এখানে এই যে পাশে হচ্ছে তোমার যে হেড দেওয়া আছে।
আর এটা হচ্ছে তোমার মেইন বার, যেটা আহ, এখানে আসলে স্ট্রেস ট্রান্সফার মেকানিজম, বন্ড কিভাবে ডেভেলপ করবে সেটাও দেখানো আছে। তো এই বন্ড বার ফোর্স যেটা, সেটা আসলে এই সারফেসে যে অ্যাঙ্করেজ হবে সেটা, প্লাস হচ্ছে এই হেডের এখানে যে অ্যাঙ্করেজ হবে, এই দুইটার মাধ্যমে ট্রান্সফার হবে, অনেকটা মেকানিজম হুকের মতোই। কিন্তু এখানে লক্ষণীয় হলো যে এটার ফেইলোর মেকানিজম হুকে যেমন ভাবে ফেল করে তার থেকে এটার ফেইলোর মেকানিজম ডিফারেন্ট। এখানে সেই রকমের কিছু কথা বলা আছে, দেখো। হেডেড বার্স fail in bond due to formation of conical waves as shown in figure 5.13। এই যে নিচে ফিগারে দেখানো আছে, দেখো একটা বার জাস্ট পুল আউট হয়ে বা স্প্লিটিং হয়ে কিভাবে বের হয়ে আসছে, এই যে হেডেড বার। এই যে এটা হলো হেড, আর এটা হলো তোমার মেইন বার। এই দেখো কংক্রিটের এই পোর্শন গুলা কিন্তু এখানে আসলে থেকে গেছে। তো এভাবে হতে পারে, হুইচ causes radial splitting cracks in the concrete. In addition, failure can occur due to formation of a flat concrete cone near the surface, which can be called a shallow pull out, if the development length is relatively short. এভাবেও হতে পারে ফেইলর। সেকেন্ড হতে পারে or a breakout cone if the development length is long and due to spalling or side face blowout if the side cover is low. সো বিভিন্ন কন্ডিশনের উপরে ডিপেন্ড করে ফেইলরটা বিভিন্ন রকম হতে পারে। আর ট্রান্সভার্স কনফাইনমেন্ট যদি আমরা ট্রান্সভার্স রিইনফোর্সমেন্টের মাধ্যমে যদি কনফাইনমেন্ট প্রোভাইডও করি, তাহলে এটা আসলে হুইচ ইনক্রিজেস দ্য বন্ড স্ট্রেংথ অফ বোথ স্ট্রেট অ্যান্ড হুকড বার্স, provides little additional capacity to the headed bars and is therefore not considered when calculating the development length of the headed bars. তো কনফাইনমেন্ট ইফেক্ট আসলে হুকের জন্য কাজ করে, স্ট্রেট বারের জন্য কাজ করে, কিন্তু হেডেড বারের জন্য কনফাইনমেন্ট স্টিল যে ইফেক্ট, যার জন্য আমরা ডেভেলপমেন্ট লেন্থ কমিয়ে নিয়ে আসতে পারি, এটার জন্য সেটা কাজ করে না, মানে করে খুব কম। তো সেটাকে আমরা আসলে নেগলেক্ট করব। এখানে আমি একটু তোমার হেডেড বার ডিফারেন্ট টাইপস এর কিভাবে প্রোভাইড করা যেতে পারে সেটা দেখিয়েছি এই ফিগারটাতে, দেখো। আসলে আমরা এখন ডেভেলপমেন্ট লেন্থ আসলে কতটুকু প্রোভাইড করব, এটাও এম্পিরিক্যাল ইকুয়েশন। এই যে এই ইকুয়েশনের মাধ্যমে আমরা হুকড হেডেড বারের জন্য ডেভেলপমেন্ট লেন্থ এটা প্রোভাইড করব। খেয়াল করে দেখো যে হুক বারের জন্য এখানকার এই যে এই কম্পোনেন্টটা ছিল কিন্তু 0.002, হেডেড বারের জন্য এই যে যে কোএফিসিয়েন্ট এটা ছিল 0.02, স্ট্রেট বারের জন্য এটা ছিল 0.04, 0.05। তো হেডেড বারের জন্য যেটা দিচ্ছি 0.016, সেটা কিন্তু 0.02 এর চেয়েও কম। তাহলে হেডেড হুকড বারের চেয়ে হেডেড বারের ডেভেলপমেন্ট লেন্থ আরো কম লাগে আসলে, দেখো। এবং এখানে ফ্যাক্টর ওই আগের মতোই, সাই ই, যেটা এপক্সি কোটেড বার যদি হয় তাহলে তার জন্য 1.2, আর যদি না হয় তাহলে তার জন্য 1। আর আরেকটা বিষয় হলো, এখানে তুমি ল্যামডাটা দেখতে পাচ্ছ না, লাইট ওয়েট এগ্রিগেট ফ্যাক্টর। এটা আসলে লাইট ওয়েট এগ্রিগেট ফ্যাক্টর, এগ্রিগেট কংক্রিটের মধ্যে হেডেড বার ইউজ করা এসিআই কোড অ্যালাউ করে না, কারণ হচ্ছে পর্যাপ্ত টেস্ট ডেটা নেই, মানে রিসার্চ খুব কম হয়েছে সেগুলোর উপরে। আরো কিছু লিমিটেশন আছে, হচ্ছে যে এই হেডের ডায়ামিটার, যেটা হেডের যে cross sectional area, cross sectional area, the bars must have a clear cover of at least 2 dB and a clear spacing between bars of at least 4 dB। এটা না, আমি আসলে যেটা বলতে চাচ্ছি যে এই হেডেড বারগুলার এরিয়ার রিকোয়ারমেন্ট আছে, দেখো। the bearing area of head be equal to at least 4 times the area of the bar। তার মানে আমার যে বারের যে এরিয়া, হেডেড এরিয়া, তার চেয়ে 4 গুণ, অ্যাটলিস্ট 4 গুণ হতে হবে। আমি যেটা প্রোভাইড করব অল্প একটু দিলেই যে হবে সেরকম না। তুমি যদি এরকম ভাবে কন্ডিশন দিয়ে তোমার হেডেড বার তৈরি করতে পারো, তাহলেই তুমি এই ইকুয়েশন দিয়ে ডেভেলপমেন্ট লেন্থ ক্যালকুলেট করতে পারবা। আরো কন্ডিশন হচ্ছে যে আমরা, দেখো, আহ এইবার হেডেড বার ব্যবহার করতে পারবো নাম্বার 60, সরি নাম্বার 11, দ্যাট মিনস 36 মিলিমিটার বারের চেয়ে, বারের বা তার চেয়ে ছোট সাইজের বারের জন্য। আরো ব্যাপার হলো, এফওয়াই এর ভ্যালু 60 KSI বেশি হলে সেটাতে হেডেড বার ব্যবহার করা যাবে না, কারণ হচ্ছে আমার টেস্ট ডেটা নাই। এখানে একটু স্ট্রিক্টলি বলি যে এসএআই কোড এত কিছু রেস্ট্রিকশন দিয়েছে, কারণ হচ্ছে টেস্ট করে এগুলা রেজাল্ট দেখে অ্যানালাইসিস করে এগুলা ভেরিফাই করা সম্ভব হয়নি, এরকম টেস্ট আসলে তেমন কেউ করে নাই, যে কারণে এখানে এগুলো রেস্ট্রিকশন গুলো আছে। ইন অ্যাডিশন, দ্য বার্স মাস্ট হ্যাভ এ ক্লিয়ার কভার অফ অ্যাট লিস্ট 12 ডিবি বার, নট দ্য হেড, and a clear spacing between bars of at least 4 dB। তাহলে এই বারগুলো at least 4 diameter of bar স্পেস করতে হবে, আবার তাদের বারের যে স্পেসিং সেটা at least 2 diameter of bar হতে হবে। হেডেড বারস আর অলসো রেস্ট্রিক্টেড টু ইউজ উইথ নরমাল ওয়েট কংক্রিট। তার মানে আমি এটা নরমাল ওয়েট কংক্রিট ছাড়া লাইট ওয়েট কংক্রিটে ব্যবহার করতে পারবোই না। and f prime c in calculation should not be taken more than 6000 psi। দেখো কতগুলো রিকোয়ারমেন্ট, fy হতে হবে 60 psi কম বা মানে তার সমান, আর এফ প্রাইম সি সেটা হতে হবে 60,000 6000 পিএসআই।
আহ, এর কম বা তার সমান, দেন এই আমরা ইকুয়েশন ব্যবহার করে তার ডেভেলপমেন্ট লেন্থ ক্যালকুলেট করব। অনুরূপভাবে আমরা যদি স্টিলের রিকোয়ার্ড এরিয়া প্রোভাইডেড, মানে প্রোভাইডেড এরিয়া রিকোয়ার্ড এরিয়ার চেয়ে বেশি হয়, তাহলে এই ফ্যাক্টর দিয়ে গুণ করেও তার ডেভেলপমেন্ট লেন্থ কমিয়ে আনতে পারি। আর এপক্সি কোটেড বার হলে 1.2 দিয়ে গুণ করে কিন্তু এটার ডেভেলপমেন্ট রিকোয়ারমেন্ট, লেন্থ রিকোয়ারমেন্ট বাড়াতে হবে। তো এখানে এই কথাগুলো আবারও একটু রিপিট করা আছে। আর হচ্ছে আমরা এই এলডি যেটা, সেটা আসলে মেজার করব কোথা থেকে? ধরো এটা ক্রিটিক্যাল লোকেশন যদি আমরা নেগেটিভ জোনে প্রোভাইড করি কলাম বিম এর ফেসে, তো আমরা সাধারণত ম্যাক্সিমাম মোমেন্ট ক্যালকুলেট করি এট দ্য ফেস অফ দ্য কলাম। তো এটাই যদি আমার কলাম ফেস হয়, তাহলে এটার থেকে কলামের ডানে অথবা বামে যেদিকেই হোক, কলামের মধ্যেও যদি হয়, তাহলে আমাকে যে এই এলডিটা দেখো খেয়াল করে, যে হেডের ইনার সাইড থেকে আসলে যে ক্রিটিক্যাল স্টেজ, যেখানে আমরা আসলে স্টেজ ডেভেলপ করাতে চাই, যে সেকশনে বিমের যে লেন্থে আর কি, সেই ডিস্টেন্স পর্যন্ত হচ্ছে আমার এলডি। এখানে কলামের মধ্য দিয়ে একটা এক্সাম্পল দেখানো আছে, দেখো যে আমরা যখন মোমেন্ট ক্যালকুলেট করি, তাহলে তখন কিন্তু এই কলাম ফেসেই করি। তো এখানকার এই মোমেন্টের জন্য এই বিমের যে স্ট্রেস আসতেছে এফ এস, আমরা সাধারণত এফ ওয়াই ধরেই কিন্তু ডিজাইন করি। তো এইটার জন্য এই ডান পাশে এবং বাম পাশে বোথ সাইডে কিন্তু আমার ডেভেলপমেন্ট লেন্থ প্রোভাইড করতে হবে। তো ডান পাশে তো পর্যাপ্ত জায়গা থাকে, আমরা স্ট্রেট বার এবং বার যেহেতু কন্টিনিউয়াস করি, আমরা স্ট্রেট বার দিয়ে দিতে পারি। কিন্তু লেফট সাইডে যেখানে কলামের উইডথ হয়তো খুব শর্ট, যেখানে স্ট্রেট বার দিলে কলাম থেকে লেন্থটা বাইরে হয়তো এরকম ডিস্টেন্সে চলে আসবে, সেটা প্রোভাইড করা সম্ভব না হলে আমরা এই যে 180 ডিগ্রি বা 190 ডিগ্রি হুড দিয়ে এরকম ভাবে দিতে পারি, অথবা এখানে যে হেডেড বারও ব্যবহার করতে পারি, এখানে দেখো দেখানো আছে। তো এই এলডিটা মেজার করব হচ্ছে কলামের এই যে ক্রিটিক্যাল সেকশন যেটা, সেটা থেকে হেডেড বারের ইনসাইড পর্যন্ত, যে হেডের যে ইনার সাইড সেই পর্যন্ত। আর এখানে আরেকটা রিকোয়ারমেন্ট হচ্ছে যে তোমার ধরো কলামের ডাইমেনশন আছে এরকম, কিন্তু আমার রিকোয়ারমেন্ট হচ্ছে তার চেয়েও কম। দেখো এই যে আমার হেড এই পর্যন্ত দেওয়া, কিন্তু আমার এলডিএইচ এর রিকোয়ারমেন্ট হচ্ছে এতটুকু, তখন আমরা হেডটাকে জাস্ট এখানে এনে শেষ না করেই কলামের অপর এন্ড পর্যন্ত নিয়ে যাবো, এটা একটা রিকোয়ারমেন্ট। তাহলে আমার অ্যাঙ্করেজ আরো বেটার হবে আর কি, এটাই এটা এখানে হাইলাইট করা হয়েছে এবং এই টেক্সটে সেটাই বলা আছে যে আমার যদি ক্যালকুলেশনে দেখা যায় যে এই ডেভেলপমেন্ট লেন্থ কলামের যা সেন্টার পর্যন্ত যায়, কিন্তু সেখানে না শেষ না করে বরং আমি এই হেডটাকে কলামের অপর এন্ড পর্যন্ত নিয়ে যাব, কাভারের যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করে, আবার এই কলামের যে রিইনফোর্সমেন্ট আছে তার সাথে ইন্টারফেয়ার না করে, যতদূর পর্যন্ত যাওয়া যায় এক কথায় অপর এন্ডে ততদূর পর্যন্ত নিয়ে যাব। তো এটাই বলা হচ্ছে এখানে। আর এখানে আরো একটি ইম্পর্টেন্ট বিষয়, যে হেডেড বার যেগুলো এসিআই কোডে স্পেসিফিকেশন দেওয়া আছে, যে এই এই কন্ডিশন স্যাটিসফাই করলে তখনই হেডেড বারের জন্য এই ইকুয়েশন ব্যবহার করতে পারবা। এছাড়াও তুমি যদি নিজেই কোনো এরকম হেডেড বার ডেভেলপ করো এবং সেটা ব্যবহার করতে চাও, তাহলে ওই ইকুয়েশন এসিআই ইকুয়েশন ব্যবহার যদি স্যাটিসফাই করে এসিআই এর কন্ডিশন, তাহলেই তুমি এসিআই ইকুয়েশন ব্যবহার করতে পারবা। কিন্তু যদি স্যাটিসফাই না করে, তখন তুমি টেস্ট করে এগুলার আহ, তখন টেস্ট রেজাল্ট থেকে জাস্টিফিকেশন নিয়ে সেগুলো ব্যবহার করতে পারো। আমি বলি, ইন কেসেস হোয়ার হেডেড বার্স ডু নট মিট দ্য রিকোয়ারমেন্টস অফ এসিআই কোড, or in cases where bars are terminated in mechanisms such as welded plates or other manufactured devices, ACI code এত 12.6.4 allows such devices to be used to develop the requirement if the adequacy of the devices is established by tests. টেস্টের মাধ্যমে যদি তুমি এদের অ্যাডিকুয়েসি জাস্টিফাই করতে পারো, তাহলে তুমি নতুন যেটা ডেভেলপ করেছো, যেটা সিআই কোডের স্পেসিফিকেশন অ্যালাউ স্পেসিফিকেশন মিট করে না, সে তখনও এটা ব্যবহার করতে পারবা, প্রোভাইডেড দ্যাট দ্য অ্যাডিকুয়েসি ইজ established by test actually. So in such cases, the development of reinforcement may consist of the combined contribution of bond along the length of the bar to the critical section plus that of the mechanical anchorage mass in the way that the total resistance of headed bar is provided. তো আমরা এরকম একটা এক্সাম্পল এখন একটু দেখতে চাই। ডিফর্মড ডেভেলপমেন্ট অফ হেডেড বার্স ইন টেনশন। 3 No. 7 bars serve as top reinforcement for a bracket framing into a 16 by 16 inch column. এই যে নিচের ফিগারে দেখানো আছে, দেখো এখানে এই যে যে বারটা আমরা একটু পড়ি আর একটু দেখি, দুইটা একসাথে দেখতে পেলে ভালো হতো। 3 No. 7 bars serve as top reinforcement for a bracket. এই দেখো এটা কিন্তু একটা ব্রাকেট। তোমরা জানো ব্রাকেট বা করবেল যেটাকে বলা হয়, যে এই বরাবর যদি আমি স্ট্রেট লাইন টানি, এটা হচ্ছে আমার কলাম, যার ক্রস সেকশন হচ্ছে 16 by 16 ইঞ্চ। আর এখানে যে ব্রাকেট যেটা আছে, এখানে আমার হয়তো কোনো বিম আছে। সাধারণত এই ধরনের কলাম ব্যবহার করা হয় হচ্ছে যেটা এখানে ক্রেনের জন্য যে সাপোর্টিং বিম থাকে, সেই বিমটা আসলে এই কলামের করবেল বা ব্রাকেট এদের উপরে আসলে রেস্ট করে।
এরকম ইন্ডাস্ট্রি ভিজিটে তোমরা যদি যেয়ে থাকো হয়তো দেখেছো, খেয়াল করছো কিনা আমি জানি না। স্টিল কলামে এরকম থাকে, আবার রিইনফোর্সড কংক্রিট কলামে কিন্তু এরকম দেওয়া হয়। তো এখানে রিইনফোর্সড কংক্রিট কলামেরই একটা এক্সাম্পল এখানে দেখানো। এখানে এখন খেয়াল করে দেখো যে আমার এই কলামের আউটার ফেস থেকে এই ব্র্যাকেটের শেষ পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 15 ইঞ্চ, আর কলামের ডাইমেনশন হচ্ছে 16 বাই 16 ইঞ্চ স্কোয়ার। আর এখানে দেখো, এখানে আমার এই যে এন্ডে যে কাভার প্রোভাইড করতে হবে, সেটা কাভার প্রোভাইড করার পরে এই কলামের ফেস থেকে এখানকার আমার অ্যাভেলেবেল ডিস্টেন্স আছে হচ্ছে অনলি 12 ইঞ্চ। এই যে দেখো বলাই আছে অ্যাভেলেবেল অ্যাঙ্করেজ লেন্থ হচ্ছে 12 ইঞ্চ, আমি ম্যাক্সিমাম অ্যাঙ্করেজ দিতে পারবো 12 ইঞ্চে। আর এদিকে আমি প্রোভাইড করতে পারবো এই পাশেও যে কাভার রিকোয়ারমেন্ট আছে সেটা প্রোভাইড করার পরে মাত্র আমি দিতে পারবো হচ্ছে 12.5 ইঞ্চ। সো এই হচ্ছে আমার রিকোয়ারমেন্ট, মানে অ্যাভেলেবিলিটি বা লিমিটেশন আমার এখানে এই। তো আমি এখন কিভাবে এই বারটাকে ডেভেলপ করাতে চাই, কি করে? The bracket projects 15 inch from the center, from the column, and is the same width as the column. Column at the 16 inch width, এটার width তো 16 inch ব্র্যাকেটের। The top cover of the center of the bars is 3 inch and the side cover of the center of the bar is 3.5 inch. সেন্টার থেকে কভার ডিসটেন্স মেজার করা হচ্ছে। টপ হচ্ছে 3.3 inch, সাইড হচ্ছে 3.5 inch. The bars are spaced laterally at 4.5 inch, তার মানে সেন্টার টু সেন্টার ডিসটেন্স হচ্ছে 4.5 inch. These dimensions are inadequate for a straight development of or for hook standard hooks. হুক দিয়েও এটা আসলে, স্ট্রেট বার দিয়ে তো সম্ভব হচ্ছেই না, আবার হুক দিয়েও এটা আসলে সম্ভব না। তাহলে আমরা স্ট্যান্ড হেডেড বার দিয়ে চেষ্টা করে দেখতে পারি যে এই অল্প লেন্থেই এই বারের যে স্ট্রেস ডেভেলপ করা দরকার সেটা ডেভেলপ করা যায় কিনা। Based on other reinforcement, cover requirements and head thickness, the total development length for headed bars of 12 inch in the column and 12.5 inch of the bracket is available. ওই যে লিমিটেশনের পরে যেটা অ্যাভেলেবেল আছে সেটা দেখাইলাম। The reinforcing bars have Fy equal to 60,000 psi and concrete is normal weight with F primes equal to 5,000 psi. Determine if a bar with heads at both ends can be used in this application. তো এখানে আসলে দেখো কি কত স্ট্রেস এখানে ডেভেলপ করবে সেটার কথা কিন্তু বলা নাই, বাট আমরা যে ডেভেলপমেন্ট লেন্থ প্রোভাইড করি সেটা কিন্তু এফ ওয়াই স্টিলের যে ইল্ড স্ট্রেস সেটা ডেভেলপ করার জন্য কিন্তু প্রোভাইড করে থাকি। খেয়াল করো আগের ক্লাসে বলেছিলাম যে আমরা কত স্ট্রেস ডেভেলপ করাতে চাই সেটা মোমেন্ট থেকে ক্যালকুলেট করতে পারবো, কিন্তু আমরা সেটা না করে জাস্ট সেটা যে ইল্ড স্ট্রেন্থ ডেভেলপ করতে হবে সেটা ধরে কিন্তু আমরা ডেভেলপমেন্ট লেন্থ প্রোভাইড করি। তো এখানেও কিন্তু ইনডিরেক্টলি সেটাই, যে আমরা ইল্ড স্ট্রেস ডেভেলপ করাতে চাই, যে জন্য এখানে যে এফ ওয়াই আছে। তো তাহলে খেয়াল করো এখন যে দ্য মিনিমাম হেড সাইজ ইজ 4 টাইমস অফ বার ডায়ামিটার 2.4 স্কয়ার ইঞ্চ, এটা প্রোভাইড করতেই হবে আমাকে। দ্য স্মলার অ্যাভেলেবল অ্যাঙ্করেজ লেন্থ ইন দ্য কলাম গভর্নস, আমার এই যে দেখো কলামের মধ্যে যে এটা হলো এদিকে 12.5 ইঞ্চ, এটা হচ্ছে 12 ইঞ্চ, তাহলে এই ছোটটাই আমারটা আসলে গভর্ন করতেছে এখানে ডিজাইন। assuming that the bars will be used at full yield strength, এই যে যেটা একটু আগে বললাম সেটা এখানে বলা হচ্ছে। The development length LD calculated using equation 5.7, আমরা যে হেডেড বারের জন্য যে ইকুয়েশনটা দেখে আসলাম সেটা এখানে রিপিট করা হয়েছে। এই ইকুয়েশন আমরা বসিয়ে দেই। এটা হচ্ছে এপক্সি কোটিং এর কথা কিছু বলা নাই, তাহলে এর ভ্যালু হচ্ছে 1। আর খেয়াল করে দেখো এই ইকুয়েশন ব্যবহার করার জন্য শর্ত ছিল এফ ওয়াই এর ভ্যালু 60,000 এর চেয়ে বেশি, 60,000 পিএস এর চেয়ে বেশি হবে না, এফ প্রাইম সি 6,000 পিএস এর চেয়ে বেশি হবে না। তো সেগুলো কিন্তু স্যাটিসফাই করে, তাহলে আমি এই ইকুয়েশন ব্যবহার করতে পারবো। আর বার ডায়ামিটার হচ্ছে 0.875, যেটার জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে 11.9 ইঞ্চ। তো আমার 11.9 ইঞ্চ দরকার, আর এখানে দেওয়ার সুযোগ আছে হলো আমার 12 ইঞ্চ, তাহলে এটা দিয়েই কিন্তু আসলে ডেভেলপ করা সম্ভব। এখানে আরো একটু রিকোয়ারমেন্ট ছিল, আমি এটা মনে হয় বলতে ভুলে গেছি, যে হেডেড বারের জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে ইট the required length must not be less than 8 diameters of bar and 6 inch। তো এই দুইটার মধ্যে ছোট আসলে 6 ইঞ্চ, আর রিকোয়ার্ড হচ্ছে 11.9 ইঞ্চ, তাহলে আমাকে এই মিনিমাম এই রিকোয়ার্ড যেটা সেটাই কিন্তু প্রোভাইড করতে হচ্ছে, এবং সেটা আসলে এর মধ্যে ডেভেলপ করা সম্ভব। তাহলে আলটিমেটলি আমরা অ্যান্সার কি দিচ্ছি? Thus, the value of LDT obtained using equation 5.7 governs and is less than the available anchorage length. Anchorage length যতটুকু আছে, এই যে দেখো এটা কিন্তু হেডেড বারের ইনসাইড থেকে দেখানো, এই 12 ইঞ্চ যেটা সেটা কিন্তু এখানে হেডেড বারের ইনসাইড থেকে দেখানো। আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, একটু বড় করেও দেখানো যেতে পারে। তো সেখানে আমার রিকোয়ারমেন্ট হচ্ছে 11.9 ইঞ্চ, আমরা মার্জিনালি আসলে অ্যালাউয়েবল সাইডে আছি আর কি। দাস এ বার উইথ হেডস এট বোথ এন্ডস ক্যান বি ইউজড
with a distance between heads of 24.5 inch, 12 plus 12.5, 24.5 inch, as shown in figure 5.116. এই যে এই ফিগারে এখানে যেভাবে দেখানো আছে এভাবে দিয়ে আমরা এটা ডেভেলপ করাতে পারবো। সো আমরা একটা সলিউশন দেখে ফেললাম। এখন আমরা আলোচনা করব হচ্ছে ডেভেলপমেন্ট অফ বার্স ইন কম্প্রেশন। আমি আগেই বলেছি যে কম্প্রেশন কলামেও হতে পারে, আবার বিমের যেখানে পজিটিভ বেন্ডিং মোমেন্ট সেখানে টপ সাইডে কম্প্রেশন আসবে, বেন্ডিং এর যে সাইডে কম্প্রেশন সেই সাইডেও কিন্তু এই বার ডেভেলপ করাতে হবে। তো তার জন্য এখানে দেখো অ্যাডিশন হচ্ছে কম্প্রেশন, যেহেতু তাহলে কম্প্রেশনে আসে বিমের টেনশন সাইডে যেখানে থাকে সেখানে সাধারণত ক্রাক আসার চান্স থাকে। তো ক্রাক আসার কারণেই কিন্তু ডেভেলপমেন্ট বেশি লাগে, কিন্তু কম্প্রেশন যেখানে বিশেষ করে কলাম যদি হয় সেখানে কিন্তু ক্রাকিং এর চান্সটা অনেক কম। তো তাহলে স্বভাবতই আমার টেনশনের যে ডেভেলপমেন্ট লেন্থ কম্প্রেশনে তার চেয়ে কম ডেভেলপমেন্ট লেন্থ দিলেই চলে। সেকেন্ডলি হচ্ছে এখানে কিন্তু বারের যে এন্ড বেয়ারিংটা হয় সেটার মাধ্যমেও কিন্তু অ্যাডিশনাল বেনিফিটটা পাওয়া যায়। তো এই কারণে এই দুইটা কারণেই সাধারণত এই যে দেখো, because the surrounding concrete is relatively free of cracks and because of the beneficial effect of end bearing, shorter basic development lengths are permissible for compression bars than for tension bars. এছাড়াও if transverse confinement is still is present, such as spiral column reinforcement or spiral steel, special spiral steel around an individual bar, the required development length is further reduced. আমি যদি কনফাইনমেন্ট রিনফোর্সমেন্ট দিই তাহলে ডেভেলপমেন্ট আরো কমানো যায়। Hooks and heads such as shown in figure 5.9 and 5.12, আমরা আগে যে দুইটা দেখালাম, hooks and headed bars are not effective in transferring compression from bars to concrete, and if present for other reasons should be disregarded in the determining required embedment length. তাহলে কম্প্রেশনের জন্য আমরা হেডেড বার্স এবং হুক বার যদি মানে ব্যবহার সাধারণত করব না, যদি করেও থাকি কোনো কারণে ওখানে হয়তো টেনশন আসতে পারে, স্ট্রেট রিভার্সালের জন্য এটা এখন কম্প্রেশন হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এই ডেভেলপমেন্ট লেন্থে ওদের যে ইফেক্ট সেটা কিন্তু আমরা কাউন্ট করতে পারবো না, এটা আসলে ইফেক্ট আসবে না। তো এসিআই কোড আমাদেরকে কম্প্রেশনের জন্য ডেভেলপমেন্ট লেন্থ রিকোয়ারমেন্ট বলে দিচ্ছে কত, দেখো এই ফ্যাক্টরটা হচ্ছে 0.002। এই যে ফ্যাক্টর আমরা একটু আগে দেখেছি, এটা আসলে হুকড বারের জন্য যেটা ছিল সেটাই কিন্তু এক্স্যাক্টলি। তো এটা সেলফ যদি নরমাল ওয়েল কংক্রিটের জন্য হয় তাহলে ল্যামডার ভ্যালু 1। এখানে আরো একটা অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট হচ্ছে কম্প্রেশন যদি হয় তাহলে এলডিসি এর ভ্যালু, এই যে দেখো এই একটা অ্যাডিশনাল ইকুয়েশন আসছে 0.003 এফওয়াইডিবি, এর চেয়েও কম হতে পারবে না। আর এখানে আরো একটা রিকোয়ারমেন্ট হচ্ছে যে ইন নো কেস এলডি টু বি টেকেন লেস দ্যান 8 ইঞ্চ। এখানে আবার ডায়ামিটার অফ বারের কথা আর বলা নাই, অ্যাট লিস্ট 8 ইঞ্চ তোমাকে প্রোভাইড করতেই হবে। আর এইখানকার যে ইকুয়েশনটা এটাকে আবার মডিফাই করা যায় কিছু ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে, যেটা এই যে টেবিল 5.5 এ বলা আছে। কি কি বলা হচ্ছে, যদি আমরা রিকোয়ার্ড এরিয়া প্রোভাইডেড এরিয়ার চেয়ে মানে প্রোভাইডেড এরিয়া রিকোয়ার্ড এরিয়ার চেয়ে বেশি হয় তখন এই ফ্যাক্টর দিয়ে গুণ করে আমরা সেটাকে কমিয়ে আনতে পারবো। সেকেন্ড, আরো একটু কমানো যাবে যদি আমরা কনফাইনমেন্ট রিইনফোর্সমেন্ট প্রোভাইড করি। যদি reinforcement enclosed within spiral reinforcement loss not less than 1 quarter inch diameter and not more than 4 inch in pitch or within number 4 ties spaced at not more than 4 inch on centers, তাহলেও আমরা 0.75 দিয়ে গুণ করে ডেভেলপমেন্ট লেন্থকে আরো কমিয়ে আনতে পারি। তো এখানে সেই কন্ডিশন গুলো বলা হচ্ছে। তো এখানে এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছ এলডিসি ইকুয়াল টু 0.003 0.0003 এফওয়াইডিবি, এখানে এফওয়াইটা কিন্তু পিএসআই তে হতে হবে, লক্ষণীয়। এফওয়াইটা কিন্তু এখানে হতে হবে পিএসআই তে, ঠিক আছে? এই উপরের ইকুয়েশন আর নিচের ইকুয়েশন এখানে পিএসআই, এটাও আসলে পিএসআই তেই ব্যবহার করতে হবে এখানেও। তাহলে আমরা চলে আসি, এখানে আবার একটি ইকুয়েশনে দেখানো আছে যে basic and modified compressive development lengths are given in table A11 below, মানে এগুলো জাস্ট ক্যালকুলেশন করে এখানে দেওয়া আছে বিভিন্ন গ্রেডের কংক্রিটের জন্য আর বিভিন্ন গ্রেডের স্টিলের জন্য। এই যে দেখো বিভিন্ন বার সাইজের জন্য, এটা হচ্ছে এসআই মিলিমিটারে, এগুলো হচ্ছে ইঞ্চ পাউন্ডে, তার মানে এগুলো সব ডায়ামিটার ইঞ্চিতে, মানে নাম্বার অফ বারস আর কি। তাহলে বেসিক ডেভেলপমেন্ট লেন্থ কত লাগবে, যদি কনফাইনমেন্ট ইফেক্ট থাকে তাহলে কত, আর যদি কনফাইনমেন্ট ইফেক্ট না থাকে তাহলে কত, জাস্ট হেল্প মানে কি বলা যায় ডিজাইন এইড হিসেবে এটাকে তোমরা ব্যবহার করতে পারো। ইকুয়েশন দিয়ে ক্যালকুলেট না করে জাস্ট এখান থেকেই তুমি ভ্যালু ম্যাচ যেটার সাথে তোমার ম্যাচ করে সেখান থেকে কত ইঞ্চ মিনিমাম প্রোভাইড করতে হবে সেটা সিলেক্ট করে নিয়ে আসতে পারো।
এই হচ্ছে একটা একটা ডিজাইন এইড বললাম। আর আমরা এটার একটা এক্সাম্পল, সরি আমি মনে হয় দেখাতে ভুলে গেছি, একটা এক্সাম্পল দিতে চেয়েছিলাম। আচ্ছা আমরা পরে দেখে নিব, এটা নেক্সট ক্লাসে হয়তো একটা এক্সাম্পল দেখে নিব। এরপরে চলে আসি আমরা হচ্ছে ডিজাইন ডেভেলপমেন্ট লেন্থ অফ বান্ডেল বার্স। তোমরা জানো যে আমরা আসলে আহ, যখন কলামে খুব রিইনফোর্সমেন্ট রেশিও ধরো 4%, 5%, 6% চলে আসে, তাহলে জাস্ট আউটার পেরিফেরিতে এই যে এরকম ভাবে আমরা জাস্ট শুধু আউটার পেরিফেরিতে কলাম প্রোভাইড না মানে প্রোভাইড করলে কংজেশন হয়ে যায় আর কি। তো সেক্ষেত্রে আমরা এরকম বিমে এবং কলামে দুইটাতে এরকম ভাবে বান্ডেল করে দিতে পারি। দেখো এই যে এখানে বান্ডেল করে দিতে পারি, এরকম দিলে হয়তো খুব কাছাকাছি চলে আসতেছে। আমরা 2 লেয়ারে দিতে পারি, তখন আবার ইফেক্টিভ ডেপথ কমে যায়। সেটা একটা প্রবলেম। সেটা না করে আমরা এরকম ভাবে বান্ডেল করতে পারি। তো বান্ডেল করলে যেটা হয় সেটার জন্য আমরা যদি ডেভেলপমেন্ট লেন্থ প্রোভাইড করি তাহলে কি হবে। এখানে খেয়াল করো যে এইটা কিন্তু আসলে কলামে অ্যালাউড না। এই যে যে লাস্টেরটা দেখতে পাচ্ছ L5 6 বার বান্ডেল, দ্যাটস নট অ্যালাউড। আমরা একই ডিরেকশনে দুইটার বেশি বার আসলে এক জায়গায় বান্ডেল করতে পারবো না। এই যে যে মানে সার্কুলার বক্স গুলা দেখতে পাচ্ছ, আমরা এইভাবে প্রোভাইড করতে পারবো, এটার মতো প্রোভাইড করতে পারবো, এটার মতো পারবো, এটার মতো পারবো, এটার মতো পারবো। কিন্তু আমি এই যে যে লাস্টের ফিগারে যেটা দেখানো আছে এটা অ্যালাউড না, কারণ একই ডিরেকশনে দুইটার বেশি বার আমরা অ্যালাউ করি না, মানে সিআই কোড অ্যালাউ করে না। এখানে 3টা দেখানো আছে, সো দ্যাটস নট অ্যালাউড আমি বলবো এইভাবে। কিন্তু এটা অ্যালাউড যেহেতু একদিকে মাত্র 2টা আছে। তো এটাতে দেখো যে কোনো ডিরেকশনে যাও 2টা বারের বেশি কিন্তু নাই, 3টা চলে আসলে আর অ্যালাউড না। তো এখানে আমি যখন এরকম 4টা বার একসাথে বা 3টা বার এই যে এল প্যাটার্নে অথবা ট্রায়াঙ্গুলার, এটা হচ্ছে স্কোয়ার আর এটা হচ্ছে লিনিয়ার, এরকম ভাবে করব, তখন আহ, যে কেটিআর ভ্যালু ক্যালকুলেশনের জন্য আমাকে ইকুইভ্যালেন্ট ডায়ামিটার অফ বার এ ক্যালকুলেট করতে হবে আলটিমেটলি। তো এই যে সেকেন্ড ইকুয়েশন দেখো, 2টা বার যখন প্রোভাইড করব, এই 2টা বারের এরিয়া ইকুয়াল সেরকম একটা ফিকটিশিয়াস রড কল্পনা করব যার ডায়ামিটার আমি এই 2টা বারের এরিয়া থেকে ক্যালকুলেট করতে পারি। অনুরূপভাবে 3টা বারের যে এরিয়া তার থেকে একটা ইকুইভ্যালেন্ট এরিয়ার ফিকটিশিয়াস রড কল্পনা করতে পারি। 4টার ক্ষেত্রেও তাই। অনুরূপভাবে এদের যদি এক্সটার্নাল পেরিমিটার ক্যালকুলেট করতে চাই, তাহলে দেখো পেরিমিটারে যে সলিড যে এক্সটেরিয়ার গুলো, সলিড এক্সটেরিয়ার সার্কুলার সারফেস, যেটা কতটুকু আসলে কাউন্ট করতে পারবো এখানে এইগুলোতে দেখানো আছে। তো আমরা বান্ডেল বার গুলোর জন্য আমাদের রিকোয়ারমেন্ট কি? রিকোয়ারমেন্ট হচ্ছে when bars are cut off in bundled group, the cut-off points must be staggered at least 40 bar diameters. তাহলে আমি মনে করো এগুলো যখন কোনো জায়গায় কাট অফ হবে, মানে ল্যাপ করবো, এক কথায় একটা হয়তো 15 ফিট পরে গিয়ে তার চেয়ে সেখানে যদি আমার 3 তলা 4 তলা বিল্ডিং হয়, তাহলে তো ল্যাপ করতে হবে, একটার সাথে আর একটা স্প্লাইস করতে হবে, আমরা সেটাও পরে দেখবো নেক্সট ক্লাসে। তো তখন এই বারগুলো যে 4টাই কি এক জায়গায় কেটে তাদেরকে ল্যাপ করব? নো, দ্যাটস নট অ্যালাউড। তাহলে একটার থেকে আরেকটার যে কাট অফ ডিস্টেন্স আর কি, সেটা মিনিমাম হতে হবে 40 বার ডায়ামিটার। According to SCI code 12.24, the development length of individual bars, sorry, the development length of individual bars within a bundle for both tension and compression is that of the individual bars increased by 20% for a 3-bar bundle and by 33% for a 4-bar bundle to account for the probable deficiency of bond at the inside of the bar group. স্বভাবতই বুঝতে পারছো যে এখানে যখন এরকম স্কোয়ার বার প্রোভাইড করবো, তাহলে মিডিল যে যে এরিয়াটা, এরিয়াতে কিন্তু আসলে মানে দুইটার কন্ট্যাক্টের যে এরিয়া, এক কথায় সেই কন্ট্যাক্ট এরিয়াতে কিন্তু আসলে কংক্রিটের সাথে বন্ড হচ্ছে না, তাহলে কিছু এরিয়া কিছু বন্ড আসলে লস হচ্ছে। সেটার জন্য তুমি যদি ইন্ডিভিজুয়াল বারের যে ডেভেলপমেন্ট রিকোয়ারমেন্ট, কম্প্রেশন হোক আর টেনশন হোক, তাহলে তাদের জন্য যে রিকোয়ারমেন্ট ইন্ডিভিজুয়াল বারের জন্য আমি যদি 3টা বার প্রোভাইড করি, তাহলে তার জন্য আমার ওই ডেভেলপমেন্ট লেন্থকে 20% বাড়িয়ে নিতে হবে। আর যদি 4টা বার ব্যবহার করি একটা বান্ডেলে, তাহলে 33% বাড়িয়ে নিতে হবে। এটাই হচ্ছে জাস্ট রিকোয়ারমেন্ট। আর বলা হচ্ছে ফর বান্ডেল বার্স টু ডিটারমিন দ্য অ্যাপ্রোপ্রিয়েট স্পেসিং এন্ড কভার ভ্যালুস ফর ইউজ ইন টেবিল 5.1 when calculating the coefficient KTR, ওই যে আমরা আগের যেগুলো বলে আসলাম আসলে, the coating factor psi, the unit bundle bars is treated as a single bar with diameter derived from the equivalent total area and having a centroid that coincides
উইথ দ্যাট অফ দ্য বার গ্রুপ। তাহলে আমি বারের ওই যে কাভার রিকোয়ারমেন্ট আছে আমার ফেলিওরটা কি স্প্লিটিং টাইপ হবে, তার জন্য যে মিনিমাম রিকোয়ারমেন্ট কাভার রিকোয়ারমেন্ট আছে, তো তখন কি আমরা তাহলে ইন্ডিভিজুয়াল বারের দিয়ে কনসিডার করব, নাকি এই বারের তো 4টা বারে যে ইকুইভ্যালেন্ট বার আসবে সেটার জন্য ক্যালকুলেট করবো? আমরা এক্সাম্পল আরো ক্লিয়ার হব। সেটা বলা হচ্ছে, এটা এই যে কেটিআর ক্যালকুলেট করতে হলো তো আমার সিবি ভ্যালু ক্যালকুলেট করতে হবে, টপ কভার, বটম কভার, সাইড কভার ইত্যাদি ইত্যাদি। তাহলে কোন রডের জন্য করব, এই এক্সটেরিয়ার যে বার আছে বা নিচের যে বার আছে বা টপের যে বার আছে তার জন্য, নাকি এই 4টাকে ইকুইভ্যালেন্ট করে একটা ফিকটিশিয়াস রড কল্পনা করব যার সেন্ট্রয়েড আসলে এই 4টা বারে যে সেন্ট্রয়েড সেটার সাথে কনসেপ্ট করবে? এখানে দেখো, এই যে এটার সেন্ট্রয়েড হবে এটার সেন্ট্রয়েড, অনুরূপভাবে এটার সেন্ট্রয়েডও কিন্তু এই 3টা বারে যে সেন্ট্রয়েড সেটা হবে। তো সেটাই বলা হচ্ছে যে ইকুইভ্যালেন্ট যে বার এরিয়া তার যে সেন্ট্রয়েড এবং তার যে এরিয়া, তার ডায়ামিটার, তার রেসপেক্টে আমাকে ক্যালকুলেট করতে হবে। এগুলাই রিকোয়ারমেন্ট। আমরা জাস্ট একটু এক্সাম্পল দেখে আজকে শেষ করব। সিম্পল এক্সাম্পল, কম্পিউট দ্য ডেভেলপমেন্ট লেন্থ রিকোয়ার্ড ফর দ্য আনকোটেড বান্ডেল বারস শোন ইন ফিগার বিলো। এই যে এখানে দেখানো আছে, দেখো একটা বিমে তোমার এই যে কাভার গুলো দেখানো আছে, দেখো কাভার নিচে সাইড কাভার দেখানো আছে, বিমের সেন্টার এই ডট গুলোর মাঝের ডিস্টেন্সও দেখানো আছে, বটম কাভারও দেখানো আছে। রিমেম্বার এটা হচ্ছে বটম বার এবং 3 বার বান্ডেল, 3টা নাম্বার 8 বার ব্যবহার করা হয়েছে। তাহলে তুমি ইকুইভ্যালেন্ট একটা এরকম এরকম ইকুইভ্যালেন্ট একটা রড কনসিডার করতে পারো যেটার সেন্ট্রয়েড এই 3টা বারের সেন্ট্রয়েডের সাথে কোইনসাইড করবে, এবং সেই সেন্ট্রয়েডটা দেখো এরা ক্যালকুলেট করেছে, তোমরা সেন্ট্রয়েড ক্যালকুলেশনে খুবই পারদর্শী। আমি বিলিভ করি তোমরা এটা নির্ণয় করতে পারবা। দেখো এই বটম থেকে এই সেন্ট্রয়েডের ডিসটেন্স হচ্ছে 0.79 টাইমস দ্য ডায়ামিটার অফ ইন্ডিভিজুয়াল বার, সরি, ডায়ামিটার অফ দ্য ফিকটিশিয়াস বার। এই 3টা বারকে অ্যাকুমুলেট করে তার এরিয়ার ইকুইভ্যালেন্ট এরিয়ার যে বার সেইটার যে ডায়ামিটার সেটা হচ্ছে এই ডিবি। ঠিক আছে? তো এরকম একটা বারের জন্য আমাদেরকে ক্যালকুলেট করতে বলা হচ্ছে ডেভেলপমেন্ট লেন্থ। বান্ডেল বার হচ্ছে আনকোটেড, তার মানে কোটিং কিন্তু নাই। ইফ fy is equal to 60,000 psi and f prime is equal to 4,000 psi with normal weight concrete তার মানে lambda equal to 1, use SA equation 12.1 and assume KTR equal to 0। এখানেও তোমাকে সিম্পলিফাই করে দিছে যে KTR এর ভ্যালু 0, কিন্তু KTR আসলে ক্যালকুলেট করতে হতো আমাদেরকে, তাহলে আরো ভালো আন্ডারস্ট্যান্ডিং হতো যে আমরা এই 3টা বারকে যে একটা ইকুইভ্যালেন্ট এরিয়ার ফিকটিশিয়াস একটা রড কনসিডার করছি যার ডায়ামিটার ডিবি, তার রেসপেক্টে তার কাভার দেওয়া থাকলে তখন কেটিআর এর ভ্যালু আসলে কত আসতো। তো তারও কিছু একটু ইঙ্গিত আছে। তাহলে আমরা দেখি যে এখানে যেহেতু টপ বার না বটম বার, তাহলে সাইটি এর ভ্যালু 1, নরমাল ওয়েট কংক্রিট তার জন্য ল্যামডা এর ভ্যালু 1, এপক আনকোটেড বার তাহলে সাই ই এর ভ্যালু 1। অনুরূপ ভাবে বার সাইজ হচ্ছে কত, আমরা কয়টা বার ব্যবহার করছি, নাম্বার 8 বার, যেটা আসলে স্মলার বারই, তাহলে তার জন্য কিন্তু ল্যামডা এর ভ্যালু হচ্ছে 1। নাম্বার 8 বার না কি কত, আমি একটু দেখে নিই, সরি, নাম্বার 8 বার। এটা হচ্ছে আসলে তোমার হলো বিগার সাইজ বারই বলতে হবে। যদি স্মল সাইজ বার হতো তাহলে এই সাইজ যেটা এটার ভ্যালু কিন্তু 1 আমি এক্স্যাক্টলি ভুলে গেছি, হ্যাঁ, একটু কনফিউজড, এটার ভ্যালু বেশি হতো না কম হতো, মানে ফ্যাক্টরটা কিভাবে আছে তার উপরে ডিপেন্ড করে বেশি হতো বা কম হতো। এনিওয়ে 3টা বারের এরিয়া হচ্ছে 2.35 স্কয়ার ইঞ্চ। তো এটাকে আমরা ইকুইভ্যালেন্ট যে একটা বারে কনসিডার করব তার ডায়ামিটার আসে হচ্ছে 1.73 ইঞ্চ। তো ফাইন্ড দ্য লোয়েস্ট ভ্যালু অফ সিবি। সিবি মানে হচ্ছে কভার ভ্যালু আর কি। তো সিবি1 সাইড কভার অফ বারস, সাইড কভার অফ বার হচ্ছে এই যে দেখো এই স্টিরাপের যে আউটার ফেস সেটার থেকে এই কভারের ডিসটেন্স হচ্ছে কিন্তু 2 ইঞ্চ। তাহলে তার সাথে স্টিরাপের যে ডায়ামিটার, স্টিরাপের কথা কি বলা হচ্ছে, কোন সাইজ এখানে বলা আছে? সাইজ এই যে নাম্বার 3 স্টিরাপ, তার মানে 10 মিলিমিটার বার, তার ডায়ামিটার হচ্ছে 3/8 ইঞ্চ। তো তাহলে টু ক্লিয়ার কভার 2 ইঞ্চ প্লাস হচ্ছে স্টিরাপের ডায়ামিটার প্লাস হচ্ছে 1 ইঞ্চ ডায়ামিটার অফ নাম্বার 8 বারস। ওই 1 ইঞ্চ যেটা এই যে বার, এই বারের যে এরিয়া সেটা হচ্ছে 1 ইঞ্চ আর কি, সিবি1। তাহলে এখানে ক্লিয়ার কভার যেটা আসছে আহ, এই 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 বারটাকে নিয়েছে আসলে, এক্সটেরিয়ার যে বারটা আছে সেটার সেন্ট্রয়েড পর্যন্ত নিয়েছে সিবি1 ক্যালকুলেশনের জন্য, তাহলে এটা আসলে হচ্ছে 3.38 ইঞ্চ। অনুরূপভাবে আমরা বটম কভারও ক্যালকুলেট করতে পারি। এই যে এখানে এটুকু দেখানো হচ্ছে 2 ইঞ্চ নিচে, প্লাস হচ্ছে 3/8 প্লাস হচ্ছে
এইটা একটু লক্ষ্য করো যে বটম কভার ক্যালকুলেশনের জন্য কি করলো, 0.79 টাইমস হচ্ছে ডায়ামিটার অফ বার ডিবি, এবং এই ডায়ামিটার অফ বার ডিবি এটা যেটা আমি একটু ভুল বলেছি, আসলে এই ডিবিটা আসলে কিন্তু ইন্ডিভিজুয়াল বারের ডায়ামিটার, 0.79 টাইমস ইন্ডিভিজুয়াল বার ডায়ামিটার, এটা এই ফিকটিশিয়াস বারের ডায়ামিটার না। এটা এটা আসলে জাস্ট ইন্ডিভিজুয়াল বারের ডায়ামিটার। তো সেইটা ক্যালকুলেট করলে এটার যে সেন্ট্রয়েড পর্যন্ত ডিসটেন্স সেটা আমরা পেয়ে গেলাম, এবং সেটা আসলো কত, 3.16 ইঞ্চ। হ্যাঁ, এরপরে হোয়ার ডিবি ইজ দ্য অ্যাকচুয়াল বার ডায়ামিটার নট দ্য ফিকটিশিয়াস বার, এটাও এখানে বলা হচ্ছে। এই দুইটা গেল। CB3 হচ্ছে এখন আমার বার যে সেন্টার টু সেন্টার ডিস্টেন্সের হাফ, 1/2 সেন্টার টু সেন্টার স্পেসিং অফ বার্স, যেটা হচ্ছে আমরা এই যে এখান থেকে 10 ইঞ্চ থেকে এখন দেখো কত কত বাদ দিতে হবে, দুইটা স্টিরাপের ডায়ামিটার বাদ দিছে, আবার দুইটা বারের ডায়ামিটারও বাদ দিছে, দিয়ে এটা পেয়ে গেলাম হচ্ছে 3.62 ইঞ্চ। তো এই তিনটার মাঝে আসলে ছোট কোনটা, 3.38 ইঞ্চ, 3.1 ইঞ্চ, 16 ইঞ্চ, 3.62 ইঞ্চ, সেটাই কিন্তু এখানে কন্ট্রোল করতেছে। তাহলে সিবি এর ভ্যালু আমার জন্য ইউজেবল সিবি এর ভ্যালু হচ্ছে 3.16 ইঞ্চ। এইটাই এই ইকুয়েশন ইউজ করে যে সিবি প্লাস কেটিআর, আমাকে যে কেটিআর ভ্যালু 0 ধরতে বলছে, সিবি এর ভ্যালু যেটা মিনিমাম আসলো সেটা, আর ডায়ামিটার অফ ফিকটিশিয়াস বিম ওই 1.73 ইঞ্চ, এটা দিয়ে ক্যালকুলেট করে 1.3 আসলো, যেটা অবশ্যই 2.5 এর চেয়ে কম হতে হবে আমরা দেখেছি। আর তাহলে এই বেসিক ইকুয়েশন আমরা যখন ইউজ করলাম তাহলে চলে আসলো কত, 39 বার ডায়ামিটার। যেহেতু এটা আমার 3 বার ডায়ামিটার, তাহলে এটাকে অবশ্যই 20% আসলে ইনক্রিজ করিয়ে নিতে হবে। তো এখানে আসলে তোমার রিকোয়ারমেন্ট হচ্ছে 47 ডায়ামিটার অফ বার, আর যেহেতু নাম্বার 8 বারের এরিয়া হচ্ছে 1 স্কয়ার ইঞ্চ, সরি ডায়ামিটার হচ্ছে 1 ইঞ্চ, তাহলে 47 টাইমস 1 ইঞ্চ ইকুয়াল টু 47 ইঞ্চ। তো এই হচ্ছে তোমার সলিউশন। নোট দ্যাট দ্য অ্যাকচুয়াল বার ডায়ামিটার ইজ ইউজড ইন দ্য লাস্ট ইকুয়েশন টু, নট দ্য ফিকটিশিয়াস বার। এখানে যে 1 ইঞ্চ যেটা ব্যবহার করেছে এটাও কিন্তু অরিজিনাল বারের যে ডায়ামিটার সেটা, নট দ্য ফিকটিশিয়াস বার। তো আজকের ক্লাস লেকচার আমার এই পর্যন্তই। কারো যদি আমরা আজকে যা শিখলাম তার উপরে কোশ্চেন থাকে করতে পারো। আচ্ছা, আমি কিছু চ্যাট দেখতে পাচ্ছি, মানে কোশ্চেনের চ্যাট বক্সে কিছু কোশ্চেন আছে কিনা দেখি, আমরা স্ক্রিন শেয়ারটা অফ করে দিতে চাই। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন নাই যেহেতু আমি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। স্যার, একটু ক্লাস সম্পর্কে একটু কিছু কথা বলার আশা ছিল।